আপনাদের সবাইকে স্বাগতম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কনফারেন্সে। আমাদের সাথে আজকে রয়েছেন বার্জারের এমডি রূপালী চৌধুরী, আমাদের সাথে রয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও মাহবুবুর রহমান, আর আমাদের সাথে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো মঞ্জুর হোসেন। আর আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন ডক্টর জাহিদ হোসেন, যিনি ওয়ার্ল্ড ব্যাংকের লিড ইকোনমিস্ট ছিলেন। তো আজকের বিষয়বস্তু হলো বিজনেস সাস্টেনেবিলিটি এবং বেসিক্যালি যে এখন করোনার যে আঘাত চলছে আমাদের অর্থনীতিতে, সেখানে বিজনেস কিভাবে টিকে থাকবে, তাদের স্ট্র্যাটেজি কি হবে, এসব বিষয় নিয়ে জাহিদ হোসেন কথা বলবেন আপনাদের সাথে। ধন্যবাদ দিনাম, ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড, এবং ধন্যবাদ রূপালী, মাহবুবুর রহমান সাহেব এবং মঞ্জুর হোসেন সাহেব। আজকের আলোচনার মূল বিষয়বস্তু ব্যবসা বাণিজ্য নিয়ে। আমরা যেই দিকটাতে বেশি ফোকাস করতে চাই আমি, সেটা হলো তিনটা দিক। একটা, ব্যবসা বাণিজ্যকে টিকিয়ে রাখা, মানে কিপিং দেম অ্যাফ্লোট, ভাসিয়ে রাখা। দ্বিতীয় হচ্ছে যে ধরনের সহায়তা কর্মসূচি আমরা সরকার থেকে দেখেছি, সেই সহায়তা কর্মসূচির ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন, এইটাকে আপনারা কিভাবে দেখছেন। এবং তৃতীয় হচ্ছে মুভিং ফরওয়ার্ড, আমরা বিশেষ করে একটা বাজেট আসছে, সেই বাজেটে আপনারা এই বিজনেসদের টিকিয়ে রাখা এবং পরবর্তী পর্যায়ে যখন অর্থনীতি একটা রিকভারি স্টেজে যাবে, তখন বাজেট কি ধরনের প্রস্তুতি নিয়ে আসছে সেটাকে ফেসিলিটেট করার জন্য। তো এই তিন ভাগে আমি আলোচনাটাকে ভাগ করতে চাই। তাই প্রথমে কিপিং দেম অ্যাফ্লোট এর তো একটা অ্যাসাম্পশন হচ্ছে যে ডুবন্ত অবস্থায় আছে, একটা ঝড় বইছে এবং সেই ঝড়টাকে মোকাবেলা করতে গিয়ে কেউ কেউ ডুবে গেছেন, কেউ কেউ ডুবন্ত অবস্থায় আছেন, কেউ আবার সাঁতার কাটা, নতুন করে কিভাবে সাঁতার কাটা হয় সেটা শিখছেন। আমি প্রথমে ওই দিকটার উপরেই আমাদের আলোচনাটাকে সীমিত রাখতে চাই এবং রূপালী চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করবো। আপনি তো রঙের ব্যবসায় আছেন, আমাদের জীবন থেকে তো রং হারিয়ে যাচ্ছে। তো এই ইম্প্যাক্ট গুলো করোনার, এটা বিভিন্ন ব্যবসা খাতে, আপনি তো সরাসরি ব্যবসা খাতে অনেক যোগাযোগ আছে, বিশেষ করে আবাসন খাতের সাথে আপনাদের লেনদেন অনেক, এবং অন্যান্য খাতেও আপনি, আমি প্রথমে ওই দিকটা করেন, চেম্বার অফ কমার্সেরও সেখানেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। কাজে সার্বিকভাবে ব্যবসার বিক্রি, ব্যবসার লাভ, এমপ্লয়মেন্ট, প্রাইসেস, ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টর, ম্যানুফ্যাকচারিং ব্যবসায় আছেন, আমাদের জীবন ইম্প্যাক্ট গুলো করোনার সরাসরি ব্যবসা খাতে অনেক যোগাযোগ আছে, বিশেষ করে আবাসন খাতের সাথে আপনার। আমি রঙের, ধন্যবাদ। ম্যানুফ্যাকচারিং সার্ভিস, সার্বিক দিকটা যদি একটু শুরু করেন। আমি ধন্যবাদ। আমি রঙের সেক্টরে যদি বলি, আমি পেইন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনেরও হলো আমি প্রেসিডেন্ট। তো সেই হিসাবে আমরা যেটা দেখছি যে বড় কোম্পানিগুলি লাইক আস, আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড মানে কোয়ার্টার স্টার্টিং ফ্রম এপ্রিল, এটা ডিজাস্টার, মানে দিস কোয়ার্টার আমরা কোয়ার্টার হিসেবে দেখছি। কারণ লং টার্ম আমরা চিন্তা করতে পারছি না। যদি কোয়ার্টার যদি চিন্তা করি, এপ্রিল থেকে শুরু হয়ে এপ্রিলে আমাদের রঙের সেক্টরে সেলস মোটামুটি জিরো, বাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মান্থ ফর দ্য পেইন্ট ইন্ডাস্ট্রি। এখন সবাই দেখছে যে আমার এই কোয়ার্টারটা কিভাবে শেষ হবে। ফার্স্ট হচ্ছে যে আমরা ফিক্সড কস্ট গুলো যেগুলো অ্যাবসলিউটলি আমাদের করতে হবে সেটাকে আমরা করছি। আমাদের ক্ষেত্রে হয়তো আমরা এমপ্লয়মেন্ট কস্টটাকে আমরা উই আর নট থিঙ্কিং অফ retrenching any people, rather we have given normal increment to all the employees. সুতরাং আমরা বড় কোম্পানি হিসেবে we can afford that, because আমাদের সেই মাসে আমাদের সেল না হলো, প্রফিট না হলো, তারপরের মাসেও হলো না, তারপরের মাসে we know that it's a sustainable পর্যায়ে পর্যন্ত because of the retained earnings we can hold that. আর আমাদের যেটা আমরা কস্ট সেভিং হিসেবে করছি, all the variable expenditure যেগুলো আছে সবগুলো আমরা একেবারে জিরো। সো কস্ট ইনক্রিমেন্ট আমরা একদম অসম্ভব টাইট করে ফেলেছি, আদার দেন দ্য এমপ্লয়মেন্ট কস্ট। আর মার্কেটিং এর যেগুলো ভেরিয়েবল কস্ট আছে সেটা তো এখন বিক্রি না হলে ওই কস্টটাও নাই।
আর যেগুলো ধরুন ব্র্যান্ড বিল্ডিং এর সেগুলি কিছু কিছু আমরা সাসপেন্ডেড। সো বেসিক থিওরি হচ্ছে যে কস্টটাকে যতটা কমে রাখা যায়, এমপ্লয়মেন্ট কস্টে হাত না দিয়ে অন্য সব কস্ট গুলিকে আমরা কাটেল করে আমরা চিন্তা করছি যে সাস্টেইনেবিলিটি আমরা নেক্সট 3 মান্থস কিভাবে যেতে পারি। দেন আমরা চিন্তা করছি নিউ নরমালে আমরা আমাদের গ্রোথ কি রকম হবে, whether we can bring in any new product portfolio, how to improve the confidence of the consumer। কারণ আমাদের পেইন্ট ব্যবসায় হচ্ছে অনেকগুলো আছে, সেটা হচ্ছে রিপেইন্টিং এর ব্যবসা। তো এখানে তো কেউ আর রিপেইন্টিং করাবে না, and they will not allow maybe যে পেইন্টাররা যদি যায় সেটা অ্যালাউ করবে না। সুতরাং হাউ টু ব্রিং, কিভাবে স্যানিটাইজ করে নতুন করে ব্যবসাটাকে নতুন স্ট্র্যাটেজি করা যায় থিঙ্কিং। বাট অ্যাপার্ট ফ্রম বার্জার অ্যান্ড ফিউ আদার স্ট্রাকচার্ড কোম্পানি, আমাদের যে আরো 40টা আরো যে 35টা কোম্পানি আছে, তাদেরটা হচ্ছে রিটেইন আর্নিংস বলে কিছু নাই। সুতরাং তাদের সমস্যা মারাত্মক। তারা যখন খুলবে তারা প্রথমত করছে লোকজনের বেতন দিতে পারবে না, ওয়ার্কিং ক্যাপিটাল হিউজ শর্টেজ। আমাদের মতো কোম্পানির অ্যাক্সেস টু দ্য লোন ইজ ভেরি গুড, বাট তাদের কিন্তু অ্যাক্সেস টু দ্য লোন কতটুকু ট্রান্সপারেন্ট, কতটুকু ভালো। ফিকি থেকে আমরা একটা বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে একটা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের কে লোন পাওয়াটাকে কতটুকু সহজ করা যায়, অর্থাৎ যদি লোন ডিফল্ট যদি করেও স্মল এবং মিডিয়াম বিজনেস, সেটা হয়তো ভালো বলতে পারে। বলছে সেন্ট্রাল ব্যাংক 80% তার দায়ভার নেবে। সুতরাং যদি কোনো কেউ ডিফল্টও করে তাহলে এটা দায়ভার মানে রেসপন্সিবিলিটি সেন্ট্রাল ব্যাংকে আসবে। সুতরাং আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমি বলবো বড় কোম্পানিগুলিকে আমরা let us not target, because maximum employment is actually happening to all the small and medium। আমরা জানি রিটেল থেকে শুরু করে ছোট রেস্টুরেন্ট থেকে শুরু করে বুটিক থেকে শুরু করে দে আর দ্য মেজর কন্ট্রিবিউটর ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট। এবং আমাদের কনস্ট্রাকশন যে কোম্পানিগুলি আছে সেখানেও সেইখানে আমাদের মনে হয় কিভাবে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল লোন এবং এমপ্লয়মেন্ট লোন আমরা এমপ্লয়ি স্যালারি দিতে পারি, যত তাড়াতাড়ি দিতে পারি তত তাড়াতাড়ি মনে হয় আমাদের ইকোনমিটা is going to come to some kind of vibration, provided যে আমাদের COVID-19 এর যে সমস্যাটা আছে কনজিউমাররা কিভাবে বিহেভ করে সেটা। তবে এফ্লোট থাকার জন্য আমি মনে করি যে ছোট কোম্পানিগুলিকে লোন দেওয়া খুবই খুবই জরুরি। কারণ আমরা বড় কোম্পানিদের সামহাউ অর আদার এই বছর আমরা মনে করলাম যে উইল নট হ্যাভ এনি প্রফিট গ্রোথ, আমরা যদি চিন্তা করি যে আমরা মিনিমাম প্রফিট করব বাট আমরা ব্রেক ইভেনে থাকবো, সাস্টেইনেবিলিটি ইজ নট গোইং টু বি এ কোশ্চেন। তো আমি মনে করি বড় কোম্পানিগুলি অবশ্যই দরকার, যেটা সেটা সরকার থেকে ওরা পাবেও, কিন্তু ছোট কোম্পানিগুলি মিডিয়াম কোম্পানিগুলির থেকে আমাদের অত্যন্ত জরুরি। and how to reach them, কারণ তাদের তো প্রপার P&L অ্যাকাউন্টও নাই, তাদের অনেকে বেশি ট্যাক্স ইভেড করে, তাদের ব্যাটের কোনো এরকম হিস্ট্রি নাই। সো ব্যাংকিং সিন্স অল দ্য লোন যেগুলো হচ্ছে সেগুলি সবগুলি হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের মাধ্যমে। there is no other way that we are giving loan other than the banking sector। সেখানে কোনো এনজিওর কোনো ভূমিকা থাকবে কিনা ওইটাও একটু চিন্তা ভাবনা করার বিষয় আসছে, কারণ অনেকেই কিন্তু নট এক্সপোজ টু দ্য ব্যাংকিং সেক্টর। পেইন্টিং এর কথা আপনি যেটা বললেন, আপনাদের এখানে অন্যান্য যারা আছে তারাও কি একইভাবে করছে এই পরিস্থিতির মোকাবিলা? আপনি যে বললেন যে রিটেইন আর্নিংস থেকে আপনারা মোটামুটি ফিক্সড কস্ট এবং এমপ্লয়ি কস্ট গুলো অর্থায়ন করছেন এবং টিকে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছেন, অন্যান্যদের কি অবস্থা? আমি যেটাই বলছিলাম আমাদের অবস্থা তো বেসিক্যালি মাচ বেটার, বিকজ উই হোল্ড অনেকটা একটা লায়ন শেয়ার অফ দ্য মার্কেট, কিন্তু অন্যদের কিন্তু লিকুইডিটি ক্যাশ ফ্লো সিচুয়েশন ইজ নট গুড। সুতরাং তাদের রিটেইন আর্নিংস কতটুকু আছে তাদের তো আমি আই ডোন্ট নো দেয়ার P&L অ্যাকাউন্ট। আমরা যেমন করে হচ্ছে পাবলিকলি লিস্টেড কোম্পানি, সো এনিবডি ক্যান সি আওয়ার P&L অ্যাকাউন্ট, ওনাদের তো আমি জানি না। সুতরাং কারোরই যদি ক্যাশ ফ্লো প্রবলেম থেকে থাকে তাহলে তারা তো সাফার করছেই, কারণ তাদেরকে মানুষকে বেতন দেওয়া প্লাস হচ্ছে যে শর্ট টার্মে র মেটেরিয়াল আনা, আমাদের বেশিরভাগ র মেটেরিয়াল হচ্ছে ইম্পোর্টেড 80%। তো সেখানে এলসি খোলা, সেই এই পুরো জিনিসটাই কিন্তু আটকে যাবে। আবার পেইন্ট মার্কেটটা হচ্ছে ভেরি মাচ ক্রেডিট ড্রিভেন। সো আমরা রিটেলারকে দিই, রিটেলার আবার তাদের যাদের কাস্টমার আছে তাদেরকে বাকি দেয়। সো হোল চেইন যদি লকড হয়ে যায় ওটাকে তো আমাদেরকে আবার চালু করতে হবে। We have to inject fresh money into the system. থ্যাংক ইউ রূপালী। আমি এখন মাহবুবুর রহমান সাহেব আপনার কাছে যেতে চাই। আপনি তো একজন ব্যাংকার, ব্যাংকিং অ্যাসোসিয়েশন ও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন এবং অনেক ধরনের ব্যবসায়ীদের সাথে আপনার সরাসরি যোগাযোগ আছে। আপনি এখন পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? এই মার্চ থেকে এই জুন পর্যন্ত
আপনাদের ক্লায়েন্টদের যারা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছে, আপনি তো অন্য ব্যাংকেও কাজ করেছেন, তো সার্বিকভাবে আপনার অ্যাসেসমেন্টটা কি ইম্প্যাক্ট সম্পর্কে, যে কারা কিভাবে, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এদের উপর আপনাদের সাথে যারা কথা বলেন, আপনাদের সাথে যারা ব্যবসা করেন, এরা কি বলছে আপনাদেরকে অ্যাবাউট দি ইম্প্যাক্ট? রূপালী যেটা বলেছে, তারা সার্ভাইভ করতে চাচ্ছে তাদের রিটেইন আর্নিংস এর থেকে অর্থায়ন করে। সবার কি এই ধরনের সক্ষমতা আছে কিনা? মাহবুবুর রহমান সাহেব। ধন্যবাদ। আসলে আমরা যদি দেখি ব্যাংকিং এর যে গ্রোথ, যেটা ক্রেডিট গ্রোথ, কিন্তু আপনি জানেন জাহিদ ভাই গত কয়েক বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছিল। ক্রেডিট গ্রোথ হচ্ছিল বিভিন্ন কারণে। আপনার এক ছিল ব্যাংকিং অবস্থা কিন্তু একটু ভঙ্গুর অবস্থায় আছে। এটা শুধুমাত্র কোভিড এর ব্যাপারটা না, আমরা যদি গত 2 বছর ধরেও দেখি, আমরা দেখছি নন পারফর্মিং লোন বাড়ছে। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু কিছু না কিছু ক্রাইসিস আছে, যেখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রির আপনার এনপিএল অ্যাটলিস্ট 10% অফিসিয়াল, এখানে স্ট্রেসড অ্যাসেট আরো আছে 10%। সাথে সাথে আপনি যদি দেখেন আমাদের রিটার্ন অন ইকুইটি ইজ লাইক 7-8%, যেটা হওয়া উচিত 14-15%। রিটার্ন অন অ্যাসেট 0.5, 0.6%, যেটা হওয়া উচিত অ্যাটলিস্ট 2-3%। আমরা যদি মোটামুটি ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখি, এর মধ্যে হয়তো হাতে কোনো কয়েকটা ব্যাংক মোটামুটি ভালো করছে। ওই রূপালী চৌধুরী যেটা বললেন যে ওই কিছু কিছু কোম্পানি রিটার্ন আর্নিং থেকে দিতে পারছে, কিন্তু এটা ধরেন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি যে আমরা কোম্পানিগুলো দেখি, এই যে আজকে আমরা আরএমডি দেখলাম, সে রেডিমেড গার্মেন্টস ধরেন আছে ইন এক্সিস্টেন্স সিন্স আর্লি 80s, কিন্তু এই যখন এসে প্রণোদনা দেওয়া হলো স্যালারির জন্য, এমন কোন কোম্পানি নেই যারা অ্যাপ্লাই করে নাই। ইভেন ধরেন অনেক অনেক বড় বড় এক্সপোর্টও কিন্তু ওদের আছে, 400-500 মিলিয়ন ডলার এক্সপোর্ট কিন্তু আছে। এবং আপনি যদি ওনাদেরকে দেখেন, ওনাদের কোম্পানিগুলো দেখেন, ওনাদের এস্টাবলিশমেন্ট দেখেন, ওনাদের পার্সোনাল লাইফস্টাইল দেখেন, ইটস এ ডিফারেন্ট অল টুগেদার। আর তারপরে কি ওনারা কি প্রণোদনার জন্য অ্যাপ্লাই করেন নাই? করেছেন। তো কোম্পানি কিন্তু ওখানে, হ্যাঁ হ্যাঁ মার্চেরটা হয়তো ওনারা দিয়েছিলেন, কিন্তু এপ্রিল মে জুনের জন্য কিন্তু ওরা অ্যাপ্লাই করে। এখন আমরা ইনফ্যাক্ট স্লোডাউন অফ দ্য ইকোনমি কিন্তু আমরা এমনি দেখছিলাম, যদিও জিডিপি গ্রো করছিল, কিন্তু আমাদের মার্কেটে আমরা একটা পিকুলিয়ার মার্কেট দেখছিলাম যে জিডিপি গ্রো করছে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করছিল না, যেটা কিন্তু হওয়া উচিত ছিল অন্যভাবে। কারণ আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিজ এর 85% হচ্ছে ব্যাংকিং, বিকজ আমাদের ব্যাংকিং ছাড়া আর অন্য কোনো ক্যাপিটাল মার্কেট বলেন বা ওই রকম ইকুইটি মার্কেট বলেন এইভাবে কিন্তু নাই। বেসিক্যালি এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ব্যাংকিং। আমরা যদি দেখি যে জেনারেল শাটডাউন বা লকডাউন যেটা হলো, হলিডে যেটা হলো লাস্ট উইক অফ মার্চ থেকে, তারপরে ইনফ্যাক্ট বেসিক্যালি আমরা তো সবাই তো ছুটিতে চলে গেল, সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা শুরু করলো। তখন ব্যাংকিং বলতে শুধুমাত্র মূলত ট্রানজাকশনাল ব্যাংকিং কিন্তু হয়েছে। ব্রাঞ্চে এসছেন, টাকা তুলেছেন, টাকা জমা দিয়েছেন, টুকটাক অন্যান্য কাজও হয়েছে। বিকজ একজন ব্যবসায়ী একটা এলসি করার ক্ষেত্রে বা একটা প্রোডাকশন করার ক্ষেত্রে গিয়ে উনি চিন্তা করেন যে আমি এটা প্রডিউস করে, যিনি আসল জেনুইন ব্যবসায়ী, ওটা বিক্রি করতে পারবেন কিনা, এটা কিন্তু বড় একটা প্রশ্ন। এবং একই সাথে আমরা দেখেছি যারা এক্সপোর্ট করছেন তারা দেখছেন যে ওয়ার্ল্ড মার্কেট ইজ ক্লোজ। তো স্বাভাবিকভাবে এটা কিন্তু ওরকম ডিমান্ড ছিল না, এবং আমরা ভেবে তেমন কোন রকম এলসি বলেন বা যা কিছু বলেন দেখতে পাচ্ছিলাম। কিছু কাজ দেখছিলাম, শুধুমাত্র যেটা আসলে আমাদের জিডিপি গ্রোথে যেটা মূল চালিকা শক্তি ছিল, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, সেখানে কিছু কাজ হচ্ছিল। বিকজ এই যে এটা ড্রাই পিরিয়ড, এই ড্রাই পিরিয়ড আপনার জুন মাস শেষ হয়ে আসছে, তো এখানে অনেক গভর্নমেন্টের রিলিজও হচ্ছিল ফান্ড, তো এখানে আমরা কিছু চাপ দেখেছি। আদারওয়াইজ আপনি যদি ইন জেনারেল আমরা কিন্তু তেমন কোনো চাপ দেখি নাই। আমরা ইভেন কোনো এলসি খোলার ক্ষেত্রে বলেন, লোকাল পারচেস করার ক্ষেত্রে বলেন, বিকজ সব ফ্যাক্টরি তখন বন্ধ, লেবাররা আসছে না। এবং এট দ্য সেম টাইম আমরা দেখেছি যে সাপ্লাই চেনে বিরাট, আরেকটা যেটা বিরাট ইস্যু ছিল, সাপ্লাই চেনে বিরাট একটা ইস্যু হয়ে গেছে। ধরেন যারা আমার এগ্রিকালচার ইনপুট, যে কারণ আমাদের দেশে তো আসলে যদি আমরা দেখি মূল ইয়েগুলো কি, একটা হচ্ছে এক্সপোর্ট, একটা হচ্ছে আমাদের এগ্রিকালচার, একটা হচ্ছে রেমিটেন্স। এই তিনটা হচ্ছে ধরেন ইন জেনারেল আমাদের ইকোনমির চালিকা শক্তি। সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে এগ্রিকালচার ইজ গেটিং ইম্প্যাক্টেড টু সিগনিফিকেন্ট লেভেলে। যেমন আপনি জানেন জাহিদ ভাই, যারা এগ্রিকালচার করে ফার্মাররা কিন্তু সিডটাও বাকিতে কেনে, ওরা পেস্টিসাইডটাও বাকিতে কেনে মোস্টলি, এবং ওরা ফসল যখন ফলে তখন কিন্তু ওরা পয়সাটা মূলত দেয়। কিন্তু এখানে দেখেন তারা কিন্তু ফসলটা ফলাতে পারলো, দামটা পেল না। সেটা ওদের যেখানে প্রোডাকশন সেখানে হয়তো 1 টাকা হয়েছে, ঢাকায় হয়তো আমি কিনছি 30 টাকা। এই যে মেজর সাপ্লাই চেইন ডিসরাপশন হলো, আমরা দেখেছি অনেকে দুধ হচ্ছে মিল্কিং তো করতেই হয়, উপায় তো থাকে না।
করে ফেলে দিচ্ছে। শুধুমাত্র এখানে না, আমরা যদি আমেরিকাতেও দেখি, আমরা আমেরিকাতেও দেখেছি যে এই সাপ্লাই চেইন বিরাট ডিসরাপশন হয়েছে। আরেকটা যেটা হয়েছে, যেটা আমাদের দেখেন 1/3 অফ দ্য পপুলেশন বেসিক্যালি ডেইলি ওয়েজ আর্নিং এ দে লিভ অন দ্যাট। এখানে কিন্তু ধরেন ডেইলি ওয়েজ আর্নার হিসাবে তাদের কিন্তু অনেকখানে কিন্তু আর্নিং ছিল না। তো সাহেবের সেখানে কিন্তু ইম্প্যাক্ট হয়েছে। আমরা দেখতে পারলাম কি যে লোকাল ডিমান্ড যেটা অন প্রোডাক্ট সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। শুধুমাত্র আপনার লাইভলিহুডের জন্য যেটুকু আছে সেটুকুর জন্য কিন্তু হচ্ছে। সো ওভারঅল আমি দেখেছি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি is going through a very bad patch. আপনারা দেখেছেন ইভেন গতকাল বা গত পরশু বোধহয় এসছো যে ক্রেডিট গ্রোথ বলতে 8% এর মতো ক্রেডিট গ্রোথ হয়েছে। আমার এই 30 বছরে আমি কিন্তু শুনি নাই এত কম লেভেল অফ ক্রেডিট গ্রোথ হয়েছে। এবং ক্রেডিট গ্রোথ এটাও হয়েছে মূলত অনেক ফোর্স লোন হয়েছে, অনেক এলসি হয়তো ওপেন হয়েছিল, সেগুলো টিয়ার হয়েছে, কিন্তু নতুন করে ডিসবার্সমেন্টটা কিন্তু অত সিগনিফিকেন্টলি হয়নি। তো ওভারঅল যেটা রূপালীদি বললেন, আসলে ওই রকম ক্ষেত্রে আমরা কম দেখেছি। আমরা কিন্তু দেখেছি বেশিরভাগ কোম্পানিকে তার হয়তো লোকজনকে কাট করছে, হয়তো অফিসিয়ালি করছে না, কিন্তু আস্তে আস্তে করে হয় বেতন কমিয়ে দিচ্ছে, অথবা ওদের কাছে ইওর অন পেরোল বাট এখন বেতন দিতে পারবো না। এই ধরনের জিনিসগুলো আসলে বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে দেখতে পাচ্ছি, এবং এজ এ ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিনগুলো ইজ নট বি ব্যাড। আমরা দেখেছি সরকার এসে প্রায় 19টা প্রণোদনা দিয়েছেন, প্রায় 1.1 ট্রিলিয়ন টাকার মতো, এবং এইগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে হয়েছে। এখন কিন্তু লার্জ ম্যানুফ্যাকচার এবং সার্ভিসের যে 30,000 প্রোডাক্ট সেটা কিন্তু এখনো ডিসবার্সের মাত্র শুরু হয়েছে, এখনো শেষ করা হয়নি। কারণ এখানে অনেক ইস্যুজ আছে। আপনি যাকে টাকা দেবেন, আমি অ্যাজ এ ব্যাংকার আই নিড টু ফিজিক্যালি ভিজিট দ্য ফ্যাক্টরি। সেটাতে আমরা আসছি। জি 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 জি। সো আমার মোটামুটি একটা প্রশ্ন ছিল মাহবুবের কাছে। একটা হচ্ছে কনজিউমার লোনের ক্রেডিট গ্রোথটা কেমন, একটা আরেকটা হচ্ছে যে আপনি যে নাই না, কনজিউমার বেসিক্যালি ফ্র্যাঙ্কলি স্পিকিং অলমোস্ট স্টপ। এখানে আরেকটা কারণ আছে, বিকজ কনজিউমার আরেকটা হচ্ছে যে আপনার যে ক্রেডিট গ্রোথটা বলে 8%, এটা কি ওভার দা দিস কোয়ার্টার নাকি লাস্ট মান্থ? না, লাস্ট মান্থ থেকে এটা আপ টু মার্চ 8% হয়েছে, 8% মতো হয়েছে। আর যেটা বলেছিলেন যে আপ টু মার্চ আর আপ টু জুন, আপ টু মে অর জুন? এটা মার্চ। না, জুলাই থেকে মার্চ। হ্যাঁ, এখন একটা কথা বলি আপনাকে, সেটা যেটা মজুরের উত্তর বলি। একটা হচ্ছে যে আপনি জানেন আমাদের এপ্রিল থেকে কিন্তু নতুন রেজিমেন্টেশন এসছে যে ইন্টারেস্ট রেট কিন্তু এপ্রিল থেকে 9% করতে হবে। তো সেটা কিন্তু একটা ইস্যু আছে, এবং আপনি এটাও জানেন 5% হচ্ছে করতে হবে প্রভিশন। তো সেখানে একটা ব্যাংকারের জন্য পার্সোনাল লোন ডিসবার্সমেন্টে কোনো মোটিভেশন নাই। বিকজ আমি 9% এর লোন দিব, আবার 5% প্রোভাইড করব, 7.5% আমার কস্ট অফ ফান্ড থাকবে। আমি আসলে এখানে কোনো রকম মোটিভেশনই নাই কোনো ব্যাংকের জন্য এখানে। আমরা হোম লোনটা এখনো দেখছি, আমরা এখনো ভেহিকল লোনটা দেখছি, বাট হোম লোন এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান টু গেট ইম্প্যাক্টেড এন্ড ওয়ান অফ দ্য লাস্ট ওয়ান টু গেট আপ ইন দ্য কার। এই আপনার ট্যুরিজম বলেন, হোটেলিয়ার ব্যবসা বলেন, বা এই রিয়েল এস্টেট বলেন, এটা কিন্তু প্রথমে ইম্প্যাক্ট হয় এবং সবার শেষে কিন্তু উঠে আসে মার্কেটে, মানে কার্ভে। লকডাউন যে উইথড্র হলো, এরপরে কি ইকোনমি একটু সচল হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের কাছে? টু আর্লি টু কমেন্ট। এখন যেটা হচ্ছে, এখন আমাদের ওই যে প্যাকেজ স্টিমুলাস যেগুলো আছে সেগুলোতে কাজ বেশি হচ্ছে, বিকজ কাস্টমার এখন আসছেন, দে হ্যাভ ওপেন্ড আপ দেয়ার ফ্যাক্টরি লিমিটেড স্কেলে, এবং চলাফেরা শুরু হয়েছে লিমিটেড স্কেলে। সুতরাং আমরা কিছু কাজ শুরু করেছি এই টাকাটা দেওয়ার পরে। যেমন অনেকে দেখতে পাই স্যালারি দিতে পারছে না, যেমন ডিম এক্সপোর্টারে কিন্তু ওই আর যেটা 5 কোটি প্রণোদনা ছিল, সেখানে কিন্তু ডিম এক্সপোর্টারের কিন্তু এন্টাইটেলমেন্ট ছিল না। তারা এখন এসছে আমাদের কাছে, যেহেতু মাস্টার্স এর পেমেন্ট পায় নাই, ওরা কিন্তু ব্যাক টু ব্যাক এর পেমেন্ট, যে লোকালি যেমন সুতা সাপ্লায়াররা বা অ্যাক্সেসরি সাপ্লায়াররা, ওরা কিন্তু পেমেন্টটা পায়নি। তো ওদের জন্য এখন আমরা কাজ করছি। কিন্তু এখানে বিরাট চ্যালেঞ্জটা হচ্ছে কি, আমি যখন টাকাটা দিব অ্যাজ এ ব্যাংক, ওর স্টক রিসিভেবল এগুলো অনেক কিছু দেখবো। আমার মনে হয় জাহিদ এগুলো পরে প্রশ্ন করবেন, আই উইল আনসার টু দ্যাট লেটার অন। বাট এখন এই মুহূর্তে আমি বলবো ব্যাংকিং অ্যাক্টিভিটি যে খুব বেশি করছে, এখন কিন্তু মূলত আমরা টাকার লেনদেনের মধ্যে আছে। রেমিটেন্সও কিন্তু অনেক কমে গেছে, রেমিটেন্স সিগনিফিকেন্টলি কাম ডাউন, এবং সামনের দিনে কিন্তু রেমিটেন্স উইল বি এ মেজর চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। ডক্টর মঞ্জুর, আপনার কাছে যেতে চাই যে আপনি তো মাঠ পর্যায়ে যারা এখন যুদ্ধ করছেন, মাহবুবুর রহমান সাহেব, রূপালী, ওনারা তো আমাদের যোদ্ধা, যুদ্ধের মাঠে। ওনাদের কাছ থেকে একটা অ্যাসেসমেন্ট শুনলেন যে কি ধরনের ইম্প্যাক্ট তারা নিজেই এক্সপিরিয়েন্স করেছে এবং অন্যান্য ক্ষেত্রে দেখেছেন। আপনি একজন গবেষক, আপনি এখন সার্বিকভাবে একজন গবেষক হিসাবে এই বিজনেসের উপর ইম্প্যাক্টটা
কিভাবে দেখছেন, বিশেষ করে এই মার্চ, এপ্রিল, মে এবং এখন জুন মাসে আগের তুলনায় আপনার কি মনে হচ্ছে? মানে এটা তো একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট তো হচ্ছে, সেটার গভীরতা কতটুকু, ব্যাপকতা কতটুকু, এইটা নিয়ে যদি আমাদেরকে একটু আপনার গবেষকের দৃষ্টিতে আপনার পার্সপেক্টিভটা দেন, ডক্টর মঞ্জুর। ধন্যবাদ জাহিদ ভাই। আসলে ওনাদের কাছ থেকে যতটুকু শুনেছি আমাদের এক্সপেকটেশন অনেকটা, আমরাও এরকম এক্সপেক্ট করছিলাম যে বিজনেসই হচ্ছে, বিজনেস বা এন্টারপ্রাইজ গুলো বলেন, দে উইল বি দ্য ওয়ার্স্ট হিট বাই দিস কোভিড ইম্প্যাক্ট। তো সেটাই কিছুটা আমরা ওনাদের কাছ থেকে শুনলাম, ব্যাংকিং সেক্টরের পার্সপেক্টিভও দেখলাম, এন্টারপ্রাইজের পার্সপেক্টিভও দেখলাম। যখন আমাদের কোভিড এর বিভিন্ন মেজারমেন্ট সরকারের পক্ষ থেকে নেওয়া শুরু হলো, বিশেষ করে এন্ড অফ মার্চ থেকে আমরা শুরু করলাম বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা দেখলাম, তো সেই অনুযায়ী আমাদের যে ধরনের আমরা ধারণা করছিলাম যে ব্যবসা বাণিজ্যের উপর যে ধরনের আঘাত আসবে, আসলে ওনাদের কাছ থেকে, ওনারা তো সরাসরি কাজ করছেন এবং ওনাদের কাছ থেকে যে আভাসটা আমরা পেলাম সেটার সাথে আমাদের যে ধারণা ছিল তার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এবং তারা যে এই যে ব্যবসা বাণিজ্যটাই হচ্ছে ওয়ার্স্ট হিট হচ্ছে এই মুহূর্তে, তাদের পক্ষে যে চালিয়ে যাওয়া সেখানে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে আসলে গত 3 মাস আমরা দেখেছি, এখন আমি যদি একটা অ্যানালিস্ট হিসেবে দেখি তাহলে আমি দেখবো যে আসলে আগামী কতদিন আমাদেরকে এই অবস্থায় চলতে হবে, তার উপর ডিপেন্ড করছে আলটিমেটলি এই ব্যবসা বাণিজ্য কতটুকু এফেক্টেড হবে। এখন 3 মাসের জন্য 3 মাস পরে যদি এখন থেকে আমরা যেটা যতটুকু ওপেন আপ করলাম এভাবে যদি চলতে পারি, তাহলে এক ধরনের সিচুয়েশন তৈরি হবে। আর যদি এমন হয় যে আমরা আরো খারাপ দিকে যাচ্ছি এবং সামনে হয়তো আমাদেরকে আরো কঠিন সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নিতে হতে পারে, লকডাউন বলেন বা ক্লোজার বলেন, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা আরো খারাপ হবে। এবং এর সাথে ব্যবসা বাণিজ্য শুধু লোকালি আমরা দেখছি না, সাথে সাথে গ্লোবাল সিনারিওর সাথে এর সাথে জড়িত, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা জড়িত। তো এক্সপোর্ট সেক্টর যেভাবে আছে, যদি গ্লোবাল মার্কেটে তার ডিমান্ড না থাকে তাহলে এক্সপোর্ট সেক্টর সেভাবে ফ্লারিশ করতে পারবে না। তাহলে সে একটা দিক। আরেকটা হচ্ছে ওনারা যেটা বলছেন সেটা আমরাও বলছি যে আসলে লার্জ এন্টারপ্রাইজ গুলো টু সাম এক্সটেন্ট তারা কন্টিনিউ করতে পারবে আপাতত, একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি তাদের থাকবে, কিন্তু স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোর প্রথমত হচ্ছে যারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে তারা এমপ্লয়ি। এমপ্লয়মেন্ট কার্ডটা হচ্ছে একটা বড় জিনিস দাঁড়িয়েছে, কারণ এরা অনেকটা ইনফর্মাল সেক্টরের মতো বিহেভ করে, তাদের এমপ্লয়ীদেরকে সেইভাবে তারা এমপ্লয়মেন্ট হয়তো ফর্মাল ওয়েতে করে না, যার কারণে যখনই এই ধরনের ক্লোজার শাটডাউন এসেছে আমাদের ধারণা যে তারা প্রথম আঘাতটা এসেছে আসলে এমপ্লয়ীদের উপর, এবং তাদের অনেকেই হয়তো বেতন ছাড়া আছেন অথবা তাদের চাকরি নাই এই মুহূর্তে। এরপরে সেদিক থেকে যে আপনি হয়তো স্টিমুলাস প্যাকেজের কথা পরে আলোচনা করবেন, সেই জন্য আমরা বারবার বলে আসছি যে আপাতত এমপ্লয়মেন্টটাকে কন্টিনিউ করার জন্য সরকারের পক্ষ থেকে একটা সাপোর্ট বা অন্য যে কোনো ভাবে সেটা কন্টিনিউ করার জন্য। দ্বিতীয় বিষয়টা আসছে যে আসলে যে রেভিনিউ জেনারেশনটা হয়, প্রোডাকশন প্রসেসটা, সেটাকে কিভাবে কন্টিনিউ করা যায়। তো ইনিশিয়াল ধারণা ছিল যে প্রথম 3 মাস হয়তো আমরা এমপ্লয়মেন্ট সিচুয়েশনকে দেখবো, যদি আমরা প্রপারলি যদি ভাইরাসের কার্ভটাকে ফ্ল্যাটেন করে ফেলতে পারি বাই দিস টাইম, দেন আমরা হয়তো এন্টারপ্রাইজ সাপোর্টের দিকে যেতে পারি। তো কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে সেভাবে হয়নি। আমরা আসলে সবকিছুই একত্রে দেখতে যে আমরা হয়তো একটা বিরাট ঝুঁকির মধ্যে আছি এবং সামনে আরো কতদিন থাকবো আমি জানি না, এবং এখান থেকে আমরা উত্তরণের পন্থা কি। তাই এই জিনিসটা আলোচনার জন্য আমি মনে করি যে একদিক থেকে যেমন কোভিড কন্টেইনমেন্টের যে পলিসি, তার সাথে বিজনেস পলিসিকে আসলে একই লাইনে দেখতে হবে। কোভিড কন্টেইনমেন্ট পলিসিটা যদি আমরা সঠিকভাবে নিই, এখন হয়তো সময় আছে, তাহলে হয়তো আমরা বিজনেসকেও খুব দ্রুত ওপেন আপ করতে পারবো যতটুকু পারা যায়। সেই দিকটা আমাদের বিবেচনার বিষয়। তো এরপরে আপনি যে প্রশ্নটা বলছিলেন যে বাঁচিয়ে রাখা এই মুহূর্তে কিভাবে চলা যায়, একটা হচ্ছে কিছু কিছু বিজনেস আছে যেগুলো হয়তো ধরেন কনজিউমার রিলেটেড বিজনেস আছে, যেগুলো হয়তো ই কমার্স যদি আরো ভালোভাবে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেখানে আমাদের দুর্বলতা দেখা গিয়েছে। এবং তারপরে কিছু কিছু আছে যেগুলো হয়তো সার্ভিস সেক্টর আছে কিছু কিছু যেগুলো হয়তো চালানো যেতে পারে। তার মানে আচ্ছা, একটা বিজনেসের ক্ষেত্রে একটা ইনোভেশনের হয়তো প্রয়োজন হবে, টেকনোলজিক্যাল ইনোভেশন বলেন, ইন্টারনাল একটা রিঅ্যারেঞ্জমেন্ট, রিস্ট্রাকচারিং, এগুলো দিয়ে হয়তো সার্টেন পোর্শন আমার মনে হয় বিজনেসকে কন্টিনিউ করা সম্ভব, কিন্তু লার্জ স্কেলে হয়তো সম্ভব না। এবং সেটা করার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আরো সিচুয়েশনটা কতটুকু ভালো অবস্থায় আসতে পারে। এবং লুকিং ফরওয়ার্ড ওখানেই
যদি আমরা ভাইরাস কার্ভটাকে ফ্ল্যাটেন করতে পারি বা অনেক কমিয়ে আনতে পারি এবং সেই রিস্কটা যদি আমরা কমাতে পারি, তাহলে আস্তে আস্তে হয়তো বা বিজনেস হয়ে গিয়ে যেতে পারে। এছাড়া আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকে বিজনেস এন্টারপ্রাইজ বা বিজনেস এন্টিটির পক্ষ থেকে তাদের নিজস্ব একটা প্ল্যান প্রোগ্রাম থাকা দরকার। তারা কতটুকু কন্টিনিউ করতে পারবেন এবং কিভাবে কন্টিনিউ করবেন, এবং সেই ক্ষেত্রে কিছুটা অনলাইন ভিত্তিক বা অন্যান্য ভাবে যাতে সম্ভব কাজ করিয়ে নেওয়া যায় সেটা হয়তো করা যেতে পারে। তো আমি খুব বেশি স্টিল আমি মনে করি না যে এর দ্বারা খুব বেশি বিজনেসকে মানে ফ্লোট করা যাবে, হয়তো বা মিনিমাম একটু রেস্কিউ করা যেতে পারে। এখানে সংখ্যাটা কিরকম, কোনো মানে আমরা কোনো গেস্টিমেট কি করতে পারি? যে ধরেন ইনফর্মাল সেক্টরে তো ধারণা করা হয় যে 5 কোটি বা তার বেশি। হ্যাঁ, সেটা ইনফর্মাল সেক্টর, কিন্তু এমএসএমই যেটা বলি, মাইক্রো স্মল মিডিয়া, আমার মনে হয় এখানে প্রায় 8 মিলিয়ন টু 1 ক্রোরের মতো হবে প্রায় যারা ইনভলভ আছে, যারা খুবই ভালনারেবল এবং যারা মোটামুটি প্রোডাকশন প্রসেসের সাথে ইনভলভ আছে। এবং আমি একটা হিসাবও করেছিলাম যে এদেরকে আমরা আমাদের বিআইডিএস এর আমার কন্ডাক্ট করা একটা স্টাডি থেকে আমরা দেখেছিলাম 6 থেকে 8,000 টাকার মতো স্যালারি তাদের, এবং সেটা যদি ধরা হয় তাহলে হিউজ অ্যামাউন্ট অফ মানি যেটা অলরেডি দে নিড। ধন্যবাদ ডক্টর মঞ্জুর। আমি সরকার থেকে আমরা যে পলিসি রেসপন্স লিখেছি এটা তো আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা তো ফিসক্যাল পলিসি রেসপন্স কিছু দেখা গেছে, সেখানে আপনার কিছু ওয়েজ সাবসিডাইজেশন করা হয়েছে, এটার কথা মাহবুবুর রহমান সাহেব কিছুক্ষণ আগেই বললেন যে, এবং সেটা বাজেট থেকে এসছে, এবং অন্যান্য ইনফর্মাল সেক্টর খাদ্য সহায়তা এগুলো বাজেট থেকে দেওয়া হয়েছে, কিন্তু 7 লাখের মতো একটা এস্টিমেট আছে। আমি বলছিলাম যে একটা এস্টিমেট আমরা করেছিলাম যে অ্যাবাউট 8 মিলিয়ন এমপ্লয়ি এখন যেটা মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজে আছে, এবং তাদের জন্য পার মান্থ আমার হিসাবে প্রায় 6,500 কোটি টাকার মতো স্যালারি পেমেন্টের প্রয়োজন হয়। মাহবুব ভাই আর রূপালীদি, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল আমার, যে এই যে কোভিড এর কি কোনো অপরচুনিটি দেখছেন যে এর ফলে নিউ টাইপস অফ বিজনেস মডেল কি দাঁড় হচ্ছে, যে আপনাদের অফিস কস্ট কমিয়ে ফেলছেন, হোম অফিস করার প্ল্যান করছেন, এরকম কি কিছু দেখছেন? যেটা হচ্ছে কি, আমরা ধরেন আমাদের তো ব্যাংকের তো অনেক ধরেন আমরা সবসময় চিন্তা করি ব্রাঞ্চ ব্যাংকিং হবে, কাস্টমার টাচ পয়েন্ট বাড়াতে হবে, দ্যাট ওয়াজ দ্য ট্রেডিশনাল মডেল। এবং সেইভাবে বাংলাদেশ ব্যাংকও যাচ্ছিল, যত বেশি ব্যাংক হয় তত বেশি মানুষ দৌড় করে যেতে পারবে। কিন্তু আসলে থিংস হ্যাজ চেঞ্জ, এখন কিন্তু আমরা ভার্চুয়াল ব্রাঞ্চে চলে যাব। আমরা ধরেন অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে আসলে এইসব রোলগুলো পাশাপাশি করতে পারে। যেমন আমি একটা রোল বলি, যেমন আইটি আপনি জানেন বাইরের বিশ্বেও কিন্তু অনেককে আমি দেখেছি আমার চেনা জানা যে আইটিতে কাজ করে, ওরা কিন্তু বাসায় কাজ করে, হয়তো সপ্তাহে মাসে বা 2 সপ্তাহে অফিসে যায়, ডেলিভারি দিয়ে চলে আসে। তো আমরা উই হ্যাভ সিন দ্যাট। আমরা রিসেন্টলি কিছু আমরা ইন্টারভিউ করছিলাম আমার কিছু কলিগদের, জাস্ট ঈদের আগে একটা একটা ফ্রি আমি টাউন হল করলাম, এবং সেখানে দেখলাম সাম অফ দ্য ভেরি হ্যাপি, বিশেষ করে মেয়েরা, and they are saying তাদের আউটপুট বেড়ে গেছে, ওদের টেনশন নাই, সন্ধ্যা হলে বাড়ি ফিরে যেতে হবে। এবং তারা বলছে স্যার আমি কিন্তু এখন কাজগুলো করতে পারছি ফ্রিলি, আমি আমার মতো করে করতে পারছি, আমার ডেলিভারি টাইম থাকলেই হচ্ছে। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে ফর দ্য সুপারভাইজার, কি জব দিচ্ছি আমি, সেই জব ঠিকমতো ডেলিভারি দিচ্ছি কিনা, ভিপিএন কানেক্টিভিটি আছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা আরো দেখতে পেয়েছি, আমরা যেমন আমি একটা পার্টিকুলার বিল্ডিং এ প্রায় জাস্ট অ্যামাউন্টটা বলে প্রায় আই গিভ 5 crore টাকা রেন্ট, আমি এটা ইন 3 months টাইম আমি এভাকুয়েটিং দ্যাট। আমি এখানে অনেক অপরচুনিটি দেখতে পাচ্ছি, অটোমেশন প্রচুর দেখতে পাচ্ছি, প্লাস ওয়ার্ক ফ্রম হোমে আমি দেখতে পাচ্ছি আমার ব্যাংকের পসিবলি 1/3 পরিমাণ মতো লোক ক্যান রিয়েলি ওয়ার্ক ফ্রম হোম। তো এতে যে সুবিধাগুলো হবে, আমার মনে হয় ধরেন আমরা দেখতে গেছি উইমেন এমপ্লয়মেন্টে একটা মেজর ইস্যু হয়, অনেক সময় উইমেনরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে অফিসে কাজ করতে পারেন না। আমরা যে ওই রোলগুলো আইডেন্টিফাই করছি তাতে করে হবে কি, আমি এই রোলগুলো আই ক্যান অফার টু দ্য লেডিজ স্পেসিফিক্যালি, আই এম নট সেইং অল, বাট সাম অফ দ্য রোলস ক্যান বি অফ দ্য লেডি যাদের এই সমস্যার মাঝে মাঝে হতে পারে। তো এগুলো কিন্তু আমার কাছে মনে হয় একটা ক্রাইসিস, যেটা কথা বলেন ক্রিয়েট অপরচুনিটিস, আমার কাছে মনে হয় দিস কোভিড can have also opened our eyes in doing things in a different manner. হ্যাঁ, রূপালীদি। আমাদের ক্ষেত্রে আমরা দেখতে যাচ্ছি নিউ নরমাল যেটা বলছি সেটা হচ্ছে যে অফিস থেকে কাজ করা, এটার কাজ করাটা ঠিক আছে, সেটা হচ্ছে যে অলরেডি ইফ ইউ হ্যাভ
rented out a place, you are with an agreement যে নেক্সট আমি কখনো এই এগ্রিমেন্টের আগে উইথ এক্সিট ক্লজ আমরা এই মুহূর্তে ভাবছি না যে আমরা কমপ্লিটলি আমরা ওয়ার্ক ফ্রম হোম করব। তবে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমাদের কাস্টমার ইন্টারফেসে গিয়ে হাউ টু আমাদের এখন আমরা ফিজিক্যালি আমাদের লোকজন প্রোডাক্টটা আনে, প্রোডাক্টটা কিনতে আসে দোকানে, সো সেই জিনিসটা আমরা কিভাবে থ্রু ই কমার্স হাউ উই আর গোইং টু ডু দ্যাট। অর্থাৎ আমাদের যারা আমাদের ক্লাউডে থাকলো, যে মানে আমাদের কাস্টমাররা যদি আমাদের অনলাইনে আসে, বাট আমি দেখতে পাচ্ছি যে কাস্টমার বিহেভিয়ারে সেরকম আমরা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না ইন টার্মস অফ পেইন পারচেজ। এটা খুবই ইয়াং যারা তারা দে আর স্যাভি উইথ দিস সিস্টেম, বাট ওল্ড যারা তাদের তো একটা টেকনোলজিতে দে হ্যাভ এ ফিয়ার, এবং তারা যারা আমাদের পেইন্টের যারা মানে বেসিক্যালি ইউজার তাদেরকে আমাদের, এবং দেয়ার আর লট অফ ইনফ্লুয়েন্সিং গ্রুপ লাইক হচ্ছে পেইন্টার, তো তাদেরকে আমাদের অনলাইনে আনা ইটস ভেরি টাফ। সো অলদো আমি কিছু লোক আমি কর্পোরেট অফিসে ওয়ার্ক ফ্রম হোম করলাম, how does it make difference in terms of impacting the market, impacting the supply chain? So সেটা আমি এখনো পর্যন্ত I don't see that এটা আমরা ওই স্টেজ আসছি। অ্যাজ এ কান্ট্রি একটা যে রেডিনেস আছে সেদিকে না গেলে এবং ওইভাবে যদি ইনফ্রাস্ট্রাকচার না হয় সেটা অটোমেটিক্যালি হবে না। আমাদের পার্সোনাল হ্যাবিট চেঞ্জ হয়েছে, মেবি আমার প্রোডাক্টিভিটি বেড়েছে বিকজ উই আর ওয়ার্কিং ফ্রম হোম, but in terms of actually impacting the customer, impacting the business, it is going to take some time because it's a change of attitude, change of computer literacy, change of also having this kind of trust in the system, সেটাও একটা ব্যাপার আছে। তো আমি মনে করছি যে অফকোর্স নতুন কোভিড এর ফলে আমরা নতুন কিছু চিন্তা ভাবনা করব, যেমন আমাদের ক্ষেত্রে আমরা চিন্তা করছি হাউ টু বিল্ড দ্য কনজিউমার কনফিডেন্স, হাউ টু স্যানিটাইজ, আমরা পেইন্টিং করার আগে তাদের বাড়ি ঘর আমরা আগে স্যানিটাইজ করব, পিপল হু আর গোয়িং টু গো they will not be contacted with COVID situation. But that is my company. But how many companies can do that? আমাদের 40টা কোম্পানি আছে, they are very small and they are also involved in a lot of employment, তাদের সঙ্গে অনেক বিজনেস ডিলিংস আছে with the dealers, with the painters. ওরা যদি আমি একলা তো আর 100% করতে পারবো না, সুতরাং সেখানে আমাদের মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি ওই পলিসি রেসপন্সে আবার ফেরত যেতে চাই। এই যে মোটামুটি পলিসি রেসপন্স এই পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই আগে, পরে আগামীতে কি প্রয়োজন ওটা বাজেটের প্রেক্ষাপটে আমরা করব। তো আমি যেটা বলছিলাম তখন যে পলিসি রেসপন্সের মধ্যে প্রধানত এগুলা ফাইন্যান্সিয়াল প্যাকেজ দেওয়া হয়েছে, এর মধ্যে কিছুটা হয়তো ভর্তুকি দেওয়া হচ্ছে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে 5%, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে 7.5%, আর যেটা দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে রিফাইন্যান্সিং এর মাধ্যমে। সেজন্য আমি মাহবুবুর রহমান সাহেব থেকে শুরু করতে চাই। এই প্যাকেজ যেটা দেয়া হয়েছে এবং বিশেষ করে যেগুলো ব্যাংক নির্ভর প্যাকেজ, এখানে বাস্তবায়নের অগ্রগতি কতটুকু, এবং এখানে যদি ধীরগতি থেকে থাকে আমার মনে হয় আছে, তাহলে সেইখানে বাধাটা কোথায়? এবং এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথম দিকে অনেক সিদ্ধান্তহীনতা ছিল, অস্পষ্টতা ছিল, ওগুলো ক্ল্যারিফাই করতেই বেশ সময় লেগেছে এবং প্রচুর সার্কুলার ইস্যু হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। আর পরেও এখনো সেই কাকে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কি ধরনের তথ্য সংগ্রহ করতে হবে গ্রাহক থেকে, এবং বাংলাদেশ ব্যাংকের সাথে আপনাদের কি ধরনের যে পার্টিসিপেশন এগ্রিমেন্টের কথা বলা হয়েছে সেগুলো কি ধরনের জটিলতা ফেস করছেন, এই সমস্ত বিষয়ে যেই প্রবলেম গুলো আমরা বাস্তবায়নের ক্ষেত্রে অলরেডি দেখতে পাচ্ছি, সেটা আপনার দৃষ্টিতে একজন ব্যাংকার হিসাবে, যেহেতু আপনারা মাঝে আছেন, ইন্টারমিডিয়েট হিসেবে আছেন, আপনারা এই দুই দিক থেকেই দেখছেন ব্যাপারটা, রেগুলেটরের দিক থেকে যারা সাপোর্টটা দিচ্ছে তাদের দিক থেকেও দেখছেন, যারা সাপোর্টটা করার কথা তাদের দিক থেকেও দেখছেন। মাহবুবুর রহমান সাহেব। আসলে আপনি ঠিকই বলেছেন, এটা আসলে অলমোস্ট 75 to 80% অফ দ্য প্যাকেজ আর ডিক্লারেশন ব্যাংকের মাধ্যমে যাবে, ব্যাংক কিন্তু ডিরেক্টলি ইনভলভ। এখন মুশকিল যেটা হচ্ছে, যদিও আপনি যেটা বলেছেন বাজেটারি সাপোর্ট থেকে কিন্তু আরএমজি সাপোর্টটা এসছে, কিন্তু রিস্কটা কিন্তু ব্যাংকের। 18 মাস পরে যখন টাকাটা বাংলাদেশ ব্যাংক ডেবিট করে নিবে, তারা আমার অ্যাকাউন্ট ডেবিট করে নিয়ে যায়, আমি টাকাটা ফেরত পাই কি নাই ফেরত পাই,
তেমনি করে যে রিফাইন্যান্সিং যেটা এসছে, ইনিশিয়ালি রিফাইন্যান্সিং ব্যাপারটা ছিল না। যখন বাংলাদেশে বিভিন্নখানে লিকুইডিটি ব্যাপারটা আসলো, যে হ্যাঁ সিআরআর 1.5% রিলিজ করা হয়েছে, এডিআর এ কিছু ছাড় দেওয়া হয়েছে, তো এতে করে কিছুটা ব্যাংকের জন্য কিছু ফ্লেক্সিবিলিটি বাড়ে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কিছু ধরেন যেটা হয়, আমি বাংলাদেশ ব্যাংকে এখানে কিছু বলার কিছু না, আসলে এরকম একটা সিনারিও, এটা আনপ্রেসিডেন্টেড সিনারিও, এটাকে কেউ আমরা এভাবে দেখিনি কিভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি দেখেন রোগের জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আজকে একরকম কালকে একরকম, আজকে একরকম প্রেসক্রিপশন কালকে আর একরকম প্রেসক্রিপশন, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। তো স্বাভাবিকভাবে গভর্নমেন্টের পলিসিরও বা আমি যদি বলি চেঞ্জ হচ্ছে। এখন যেমন মনে করো হচ্ছে মে মাসে পিক করবে, এখন মেতে হচ্ছে না, জুনে পিক করবে, এখন জুনও হবে কেন উই ডু নট নো, বিকজ গভর্নমেন্ট যেভাবে চিন্তা করেছিল সেভাবে ওনারা ইমপ্লিমেন্ট করতে পারছেন না। অভিজিৎ সেন যেমন বলেছিলেন ডক্টর, যে একটা লকডাউন ঠিক আছে, এটা স্ট্রিক্টলি ফলো করেন, দেন উইদিন দিস পিরিয়ড ইউ স্ট্র্যাটেজাইজ যে আমি লকডাউন যেন এই ফেজে উঠাবো, আমি কিভাবে করবো। কিন্তু আমাদের ক্ষেত্রে সম্ভবত সেটা পরিপালন করা সম্ভব হয় না, বিকজ আমরা অনেকটাই সিদ্ধান্তহীনতায় অথবা আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করবো। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তাই হয়েছে, ওনারা অনেকগুলো গাইডলাইন নিয়ে এসছেন এবং ওটারও বিভিন্ন সময় চেঞ্জ হয়। আপনি দেখেন রেডিমেড গার্মেন্টস, এর ক্ষেত্রে কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে। শেষ পর্যায়ে এসছে শ্রম মন্ত্রণালয় থেকে এসছে, যদি 60% অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে ওদেরকে এত পার্সেন্ট দেওয়া হবে, যদি অ্যাটেন্ডেন্স না থাকে। এখন ধরেন ওদের ক্ষেত্রে তো চাহিদা বলতে পারে যে আমাকে তো আপনি আসতে বলেন নাই, আপনাকে আসতে দিলে তো আমি আসতাম, আপনি যে আমাকে 60% দিলেন। এইটা নিয়ে কিন্তু আমাদের যে ডিসবার্সমেন্ট স্যালারি কিন্তু আমরা কিন্তু রেডি হয়েছিলাম। তারপরে অ্যাকাউন্ট খোলা কিভাবে হবে, এনআইডি দিয়ে হবে না, এনআইডি দিয়ে হবে না, বার্থ সার্টিফিকেট হবে, দেন কার বার্থ সার্টিফিকেট দেওয়া হবে, এগুলো উই ওয়েন্ট থ্রু ট্রায়াল এন্ড এরর। এবং আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক যদি কোনো রকম মানে গাইডলাইন্স না দেয় আমি করতে পারবো। যেমন রিফাইন্যান্সের ব্যাপারটা যেটা এসছে, আপনি 1 বছরের জন্য কিন্তু পাবেন, পরবর্তী বছর কিন্তু আমি রেখে দিতে পারবো। আপনি ওডি এবং সিসি ছাড়া কোনো অন্য কোনো পারফরমেন্স দিতে পারবেন না। 31 ডিসেম্বরে যে কোম্পানিগুলো আপনার সাথে ছিল তার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা সবার কাছে ইনফরমেশন নিয়েছে, তার উপর ভিত্তি করে প্রত্যেকটা ব্যাংকে একটা ক্যাপ করে দিয়েছে যে এই অ্যামাউন্ট অফ মানি তুমি ডিসবার্স করতে পারবে অ্যাজ এ পার্সেন্টেজ অফ ইওর ওয়ার্কিং ক্যাপিটাল। এখন বাংলাদেশে যদি আমি টোটাল ফান্ডিং সিনারিও দেখি, 70 থেকে 75% হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স। এখন আমাকে বলছে 30% দিতে পারবো অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স। এখন ধরেন এই 30% দিতে গেলে কিভাবে দিব, এখন সেটা হবে কি, এখন যদিও বাংলাদেশ ব্যাংক একটা আইসিআর যেটা আছে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং, এটাকে সাসপেন্ড করেছে ফর দ্য টাইম বিং। আমি যখন ব্যাংক টাকাটা দেই, রিস্কটা কিন্তু পুরোটাই আমার। এখন বার্জার যদি কখনো আমার কাছে আসে, বার্জারকে আমি যে কমফোর্ট নিয়ে টাকাটা দিতে পারবো, সেই টাকাটা কিন্তু ওনারই পেইন্টিং ইন্ডাস্ট্রিতে অন্য কোম্পানিকে আমি দিতে পারবো না, বিকজ এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু এনশিওর আমার টাকাটা ফেরত আসবে। এখানে কিন্তু ব্যাপারগুলো যার জন্য কথা এসছে যে আমরা সরকার রিস্ক শেয়ারিং করতে পারি কিনা, এবং সেই ক্ষেত্রে আমরা লার্জ লোনগুলো বলছি না, লার্জ কোম্পানিগুলো বলছি না, আমরা মিডিয়ামও বলছি না, আমরা বলছি মাইক্রো, কটেজ, স্মল। এইখানে কোনো রিস্ক শেয়ারিং আসতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি টাইপ, ইট ক্যান বি 50%, ইট ক্যান বি 30%, ইট ক্যান বি 20%। এবং আপনি দেখেন জাহিদ ভাই, এটা আমি যখন ব্র্যাকও ছিলাম, একটা প্রশ্ন এসেছে যে যখন ক্লাসিফিকেশন রুল চেঞ্জ হলো 2012 সালে, আপনার মনে আছে কিন্তু জানি না, ক্লাসিফিকেশন রুল কিন্তু লার্জ লোনগুলো যা একদম, যাকে আমি 11 লক্ষ টাকা লোন দিচ্ছি তার জন্য কিন্তু তাই, যে লোকটি হাঁটি মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখতে চাচ্ছে তাকেও আমি 270 মানে বিএল করে ফেলতেছি অন ডিফল্ট। একটা লার্জ লোন, একটা বড় লোনকে কিন্তু আমি 70 দিনের মাথায় কিন্তু আমি করে ফেলছি। সেখানে একটা ব্যাংকারের কোনো ইনসেন্টিভ কিন্তু না, সে যখন দেখবে যে আমি টাকাটা দিচ্ছি, আমি যে টাকাটা ফেরত নাও পেতে পারি। এবং আপনি জানেন বোধহয় বাংলাদেশ ব্যাংকের সমীক্ষা দেখা যায় এসএমই তে প্রায় 14 থেকে 15% এনপিআর। আমরা বলি যে এসএমই পেমেন্ট করে সবই ঠিক আছে, কিন্তু 14 থেকে 15% কিন্তু এনপিআর ওখানেই আছে। এবং ওখানে কিন্তু মোস্ট অফ দেমের কিন্তু সিঙ্গেল রেভিনিউ স্ট্রিম ড্রিভেন। এই যে আছে কোভিড এর ফলে যে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং যাচ্ছে, এরা যে ফেরত আসতে পারবে কিনা আমরা জানি না। এবং একটা সমীক্ষা দেখা গেছে 60% অফ দ্য এসএমই উইল গেট শাট অফ, 68%। তাই যদি হয়, এখন আমি এজ এ ব্যাংক যখন টাকাটা দিব, আমাকে তো আপনার টাকাটাই ফেরত দিতে হবে আবার। এবং মাঝখান দেখেন বাংলাদেশ গভর্নমেন্ট এসে কিন্তু আমাদের বললো 2 মাসের ইন্টারেস্ট
সাসপেন্ড করতে হবে, যে এপ্রিল এবং মে মাসের যে ইনকামটা আছে এটাকে সাসপেন্ডেড করতে হবে টিল ফার্দার অ্যাডভাইস। এতে করে প্রায় 15,000-16,000 কোটি টাকা কিন্তু আমার ইন্টারেস্ট ইনকাম সাসপেন্ড করতে হলো ইমিডিয়েট। কিন্তু আমি কিন্তু অ্যাজ এ ব্যাংক আমার পুরো ডিপেন্ডেন্সি কিন্তু হচ্ছে অন দ্য ডিপোজিটার্স মানি। আমি ডিপোজিটারে কিন্তু ইন্টারেস্টটাকে আমাকে ঠিকই এপ্রিল মাসেও দিতে হচ্ছে, মে মাসেও দিতে হচ্ছে। এবং যদি কোনো ব্যাংক তার এই ডিপোজিট ইন্টারেস্ট ফেল করে দিতে, আপনি চিন্তা করতে পারেন কি ধরনের হ্যাবক হবে ইন দ্য মার্কেট, এবার রান অন হতে পারে, মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলতে পারে ব্যাংকগুলো। আর যেখানে ইন্টারেস্টে সরকারি ব্যাংকের এবং প্রাইভেট ব্যাংকের মোটামুটি এক হয়ে গেছে, এখন লোকজন কিন্তু অনেকাংশে চলে যাবে সরকারি ব্যাংকের কাছে, যেহেতু ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালটা ওইভাবে নাই। তার উপর সবচেয়ে বড় জিনিসটা এখন আমাদের আরেকটা যেটা হচ্ছে, সঞ্চয়পত্র বাদ দেন এখানে বিক্রি কমে গেছে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, যেখানে আপনি দেখেন 7.4 7.5 এখন দিচ্ছে। অনেক কাস্টমার এখন আমাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতেছে 7 সাথে। সেখানে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে। এবার আমি এজ এন ইন্ডিভিজুয়াল আমি চিন্তা করছি, আমার তো ট্যাক্স বেনিফিট আছে, যেহেতু আমার হোয়াইট মানি, আমি শুধু 5% ডিপোজিট রেট নিয়ে কি করবো, আমি এখন বন্ডে আমি ভিউ অ্যাকাউন্ট খুলেছি যে আমি এখানে ইনভেস্টমেন্ট করবো, আমার তো হোয়াইট মানি, আমার তো সমস্যা নেই। তো এইসব জিনিসগুলো কিন্তু আমার মনে হয় গভর্নমেন্টের এখানে অ্যাড্রেস করতে হবে। তো রিস্ক শেয়ারিং আসতে হবে, আমাদের যে টাকাগুলো যে দিচ্ছি সেখানে কিন্তু যে আমাদের যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে এখানে যেন বিভিন্ন ফর্মে দিতে পারি। আপনি জানেন এসএমের জন্য বলে দিয়েছে ট্রেডে এত পার্সেন্ট, ম্যানুফ্যাকচারিং এত পার্সেন্ট, কিছু কিছু আবার সেক্টরাল গাইডলাইনও আছে। এগুলো কিন্তু আসলে ব্যাংকারদেরকে মানে এগুলো করতে গেলে এভাবে দিতে গেলে কিন্তু অনেক খালে কিন্তু ইনহেবিটেড, যে এত পলিসি গাইডলাইন আবার কাকে দিচ্ছে, আবার কোভিড এর ইম্প্যাক্টটা কি হচ্ছে, সমস্ত কিছু অ্যানালাইসিস করে। এখন যেহেতু কোভিড এর জন্য সোশ্যাল ডিস্টেন্সিং হ্যাপেনিং, আমি কোনো প্রজেক্ট ভিজিট করতে পারছি না, আমি তার স্টক ভিজিট করতে পারছি না, সেইখানে এগুলো করতে গিয়ে কিন্তু অ্যাজ এ ব্যাংকার আমাদের কিন্তু অনেক ডিফিকাল্টিস হচ্ছে। এন্ড দ্য এন্ড কি হচ্ছে, ব্যাংকগুলো ওই যেগুলো ভালো কাস্টমার লাইক বার্জার, ওখানে গেলে কিন্তু ব্যাংকগুলো প্রপাশাগুলো দিবে, কিন্তু অন্য যে কোম্পানিগুলো আছে যাদের নিড থাকলো বিকজ অফ দ্য রিস্ক ফ্যাক্টর আমরা কিন্তু দিতে পারছি না। আপনি জানেন যে অলরেডি কিন্তু আমাদের কার্ডের ক্ষেত্রে যে মঞ্জুর ভাই বললেন, এখানে ডিলেড পেমেন্টটা কিন্তু দিতে পারছি না আমরা। ইন্টারেস্ট পেমেন্টটা কিন্তু বলা হয়েছে যে ক্লাসিফিকেশন ট্যাগ যেটা আপ টু জুন কোনো ক্লাসিফিকেশন ট্যাগ করা যাবে না যদি পেমেন্ট ডিলে হয় ফ্রম 15th of May। তাতে করে কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা ওয়ার এক্সপেক্টিং সাম নন পারফর্মিং লোন অ্যাজ ওয়েল। এট দ্য সেম টাইম যেহেতু ডিলেড পেমেন্ট হচ্ছে, আমাকে আবার ডিসবার্সমেন্ট করতে হচ্ছে, সো আমার কিন্তু নিউমেরার কিন্তু বাড়ছে। অন দ্য আদার হ্যান্ড ডিপোজিট কিন্তু আমি দেখতে পাচ্ছি উইথড্রল হচ্ছে, মানুষের যেগুলো ছোট ছোট ডিপোজিট ছিল, পিপল আর উইথড্রয়িং ডিপোজিট বিকজ তার চাকরি হয়তো নাই, তার থাকলেও বেতন নাই অথবা বেতন কমে গেছে। সো অ্যাডভান্স ডিপোজিট রেশিও কিন্তু উইল রিমেইন আন্ডার স্ট্রেস। এটা গেল লোকাল কারেন্সি পার্সপেক্টিভে। ফরেন কারেন্সিতে আমরা দেখতে পাচ্ছি বিরাট চাপ আসছে, বিরাট চাপ। আপনি জানেন জাহিদ ভাই যে আপনার ইভেন আমরা যে ফরেন কারেন্সি লোন যেটা সেটা কিন্তু হ্যাজ বিকাম মোর এক্সপেন্সিভ, অফশোর ব্যাংকিং ইউনিট কিন্তু ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং যেহেতু রেমিটেন্স এবং এক্সপোর্টটা অনেকাংশে কমে গেছে, সেখানে কিন্তু যদিও আমাদের একটা গুড সেভিয়ার যেটা আমরা দেখছি মার্চ মাসে আমাদের মাত্র $1.9 বিলিয়ন মানে ইম্পোর্ট সেটেলমেন্ট হয়েছে, যেখানে আমাদের $4 থেকে $5 বিলিয়ন হয়। কিন্তু যদি আমার এই যে এক্সপোর্ট কমে যায়, আমার রেমিটেন্স কমে যায়, তখন কিন্তু অ্যাজ এ ব্যাংক আমার কিন্তু ফরেন কারেন্সি শর্টফল হয়, তখন কিন্তু আমাকে হায়ার রেটে যে ডলার কিনে আমাকে সাপোর্ট দিতে হয় ফরেন কারেন্সি সেটেলমেন্টে। যদিও বাংলাদেশ ব্যাংক গত এই ফিসক্যালের প্রায় $800-850 মিলিয়ন মতো ডিসবার্সমেন্ট করেছেন, কিন্তু নিড তো অনেক বেশি। সো আমি রেমিটেন্সে কিন্তু আমি একটা ইম্প্যাক্ট যেটা হচ্ছে, আমি কিন্তু ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স আছে ভালো, একটা গভর্নমেন্টের আছে, কিন্তু অ্যাজ এ ব্যাংক আমার ফরেন কারেন্সি কিন্তু একটা ভীষণ রকমের স্ট্রেসড অবস্থায় আছি। সো আমার 84.9 যে বিসিসিএল রেটটা দেওয়া আছে, এই রেটটা কিন্তু কার্যকরী থাকছে না। মাঝে মাঝে কিন্তু রেটটা অনেক 85-86 চলে গেছে। যদিও বাংলাদেশ ব্যাংক বাফাদা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছে, মোরাল সলিউশন করেছে যে এগুলোকে যেন আমরা কম রাখতে পারি। এই ইস্যুস গুলো কিন্তু এখন ব্যাংকে আমরা ফেস করছি। এবং আপনি দেখবেন রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকে চিঠিও এসছে যে ফরেন কারেন্সি সেটেলমেন্টে কিন্তু কিছু কিছু ব্যাংক হ্যাভ ডিলেড। আর ইন্টারনাল যেটা হচ্ছে, যেহেতু আমাদের এক্সপোর্ট প্রসিড আসছে না, সেখানে কিন্তু অনেকাংশে কিন্তু আমরা লোকাল ব্যাংকের যে বিলগুলো আমরা একসেপ্ট করেছিলাম ডিসকাউন্ট হয়ে গেছে, আমরা কিন্তু অনেক লোকাল ব্যাংক কিন্তু সেই পেমেন্ট দিতে দেরি করছি। গভর্নমেন্ট
আপনার ধরেন যেটা এক্সপোর্ট ফর ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ এ যদিও উইন্ডোটা বাড়িয়েছে, সেটা হচ্ছে আমার পেমেন্ট করার জন্য, কিন্তু আমার তো যেখানে সাপ্লাইয়ের পেমেন্ট নিবে আমাকে সাপ্লাই পেমেন্ট করে দিতে হচ্ছে, ফোর্স করে হলেও করে দিতে হচ্ছে। সেখানে কিন্তু আমরা আশা মনে করছি আমাদের সামনের দিনে কিন্তু ব্যাংকগুলো উইল মোর স্ট্রেস দ্য কামিং ডেজ। ধন্যবাদ মাহবুব রহমান সাহেব, বিস্তারিত ব্যাখ্যা দিলেন। আপনি আপনার অনেক প্রশ্ন তুলেছেন পলিসি, ম্যাক্রো পলিসির ক্ষেত্রে। আমি একটু মাহবুব ভাইকে একটা ছোট প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে আপনাদেরকে যে এমএসএমই যে প্যাকেজটা দেওয়া হয়েছে 20,000 কোটি টাকা, এর মধ্যে কোনো গাইডলাইন বা ডেডলাইন দেওয়া আছে যে বা টার্গেট দেওয়া আছে যে আপনাকে এটা এত দিনের মধ্যে এটা ডিসবার্স করতে হবে? ওটা করে আমাদের কিন্তু এখনো কিন্তু সবাই কিন্তু যেটা প্রথমে জাহিদা বলেছিলেন, আসলে পার্টিসিপেশন এগ্রিমেন্ট কিন্তু এখনো সবগুলো সই হয়নি। ইভেন লার্জ বলেন, মিডিয়াম বলেন, এগুলো কিন্তু এখনো সই করা হয়নি। না, আপনারা যদি সইও করেন, আপনাদের উপর কি আপনাদের যদি সইও করে থাকেন তাহলে কি আপনাদের কোনো বাইন্ডিং আছে, কনস্ট্রেন্ট আছে যে আপনাকে এটা খরচ করতেই হবে? যেটা আমি একটু বললাম যে 1 বছর পর্যন্ত সাপোর্ট দিবেন, এরপরে কিন্তু দিবেন না। সো আর সবচেয়ে বড় কথা, আমাদের কিন্তু একটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু আমাদের ইম্পোজিশন আছে যে প্রতি বছর আমাদের ডিসবার্সমেন্ট করি তার 25% হ্যাজ টু বি এসএমই। এটা কিন্তু আমাদের অলরেডি কিন্তু একটা বাইন্ডিং আছে অন দ্য ব্যাংকস অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ ব্যাংক গোস। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন, আপনাদের এই গত 2 মাসের ব্যাংকিং সেক্টর পার্টিকুলার আপনার ব্যাংকের প্রফিটেবিলিটিটা কি অবস্থা দাঁড়িয়েছে? প্রফিটেবিলিটি খুবই খারাপ আছে। একে তো হচ্ছে আপনার ধরেন 2020-এর 1 এপ্রিল থেকে 9% করেছি। আমি একটা প্যারামিটার দিলে বুঝতে পারবেন, গত বছর অপারেটিং প্রফিট ছিল প্রাইভেট সেক্টর ব্যাংকের প্রায় 25,000 কোটি টাকা। এই বছর ধারণা করা হচ্ছে এই অপারেটিং প্রফিট এই বছর হবে রাফলি 15 থেকে 16,000 কোটি টাকা। দ্যাট কনসিডারিং যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টটা আগের ভলিউমে থাকবে, রেমিটেন্সটা কিন্তু যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্সের ভলিউমটা সিগনিফিকেন্টলি ডাউন হয়ে গেছে, এই বছর অপারেটিং প্রফিট আসলে 16 হবে না কত হবে এটা বলা ডিফিকাল্ট। আপনি কিছু কিছু পেপারে দেখতে পেয়েছেন যে কিন্তু ব্যাংকগুলো কিন্তু অনেক ব্যাংক কিন্তু যদিও আমরা প্রফিট বুক করতে পারি না, কিন্তু আমাদের জানেন যে আসলে এপ্রিল মেতে কিন্তু গভর্নমেন্ট বলে দিয়েছে ইন্টারেস্ট রেট সাসপেন্ড করে রাখার জন্য। বাট যারা করেছেন, যে ব্যাংক হয়তো 150 কোটি টাকা মান্থলি অপারেটিং প্রফিট করেছে, তার অপারেটিং প্রফিট হচ্ছে 20 কোটি 22 কোটি টাকা। আমি যে একটা সর্ট অফ একটা নাম্বার আপনাকে দিলাম ফর আন্ডারস্ট্যান্ডিং। জি, থ্যাংক ইউ। রূপালী, আপনার কাছে যেটা প্রশ্ন ছিল যে সাপোর্ট প্যাকেজ গুলো ঘোষণা করা হয়েছে, আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনার সেক্টরে বা তার বাইরে সেইটাকে কিভাবে দেখছেন? এটা পর্যাপ্ত কিনা, এবং শুধু কি ফাইন্যান্সিয়াল সহায়তাটাই এই আপৎকালীন অবস্থা মোকাবেলার জন্য এনাফ, নাকি আমরা তো ইদানিং কালে একটা নতুন শব্দ প্রচলিত হয়েছে, সবাই পরিচিত হয়েছে করোনা ভাইরাসের কারণে, যেটাকে বলে কোমরবিডিটিস, মানে প্রি এক্সিস্টিং কন্ডিশনস, আপনার ডায়াবেটিস, হার্ট সমস্যা, রেসপিরেটরি সমস্যা। তো ব্যবসার ক্ষেত্রে তো রেসপিরেটরি সমস্যা অনেক দিন থেকেই আমাদের আছে, হার্ট সমস্যা আছে, ডায়াবেটিসও আছে। তো এই যেগুলো রেগুলেশনের ক্ষেত্রে বলতে পারেন, অন্যান্য বন্দর ব্যবস্থাপনা ইত্যাদি। কাজে এখানে নীতি সহায়তা বলতে সাধারণত তো আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং হলো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, কিন্তু আমার মতে নীতি সহায়তা ইজ মাচ ব্রডার, এবং অন্য ক্ষেত্রে রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস, এই ক্ষেত্রে সহায়তাটা কি বেশি গুরুত্বপূর্ণ ছিল এই সময়, মানে কোমরবিডিটিস গুলোকে কমানো, যাতে আমাকে আক্রান্ত করলে আমি ভেঙে না পড়ি, নাকি যে আমাকে যে ভেন্টিলেটর দেওয়া হচ্ছে বা যে রেমডেসিভির বলেন বা অন্যান্য যে ওষুধপত্র দেওয়া হচ্ছে এগুলি দিয়ে আমি মোটামুটি বেঁচে থাকতে পারবো? আমাদের রেগুলেটর বডিতে আমাদের যেসব মানে ইজ অফ ডুইং বিজনেস এর ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি, একটা হলো যে পলিসি লেভেলে প্রতি বছর এনবিআর যে নতুন নতুন ল গুলো করে, এভরি ইয়ার ইট চেঞ্জেস। যেমন গতবার ভ্যাট ল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওনারা করলো কি, কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ট্রানজাকশনাল ভ্যালুতে ভ্যাট ল হবে, দেখা গেল যে তখন অটোমেটিক্যালি গভর্নমেন্টের রেভিনিউ কমে গেল অন দ্য ভ্যাট, কারণ যেগুলো হচ্ছে ডিসকাউন্ট গুলো ভ্যাটেবল ছিল সেগুলোতে সরকার একটা মওকুফ দিল। সো দ্যাট ওয়াজ এ রিলিফ ফর দ্য কোম্পানিজ। সুতরাং কিন্তু অন্যদিকে দেখা গেল যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কতগুলো জিনিস জটিলতা বাড়িয়ে দিয়েছিল, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার টেন্টালে যেখানে কিছু আমরা ভ্যাট রিবেট পেতাম সেখানে, এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস সেখানে আমাদের ভ্যাট বসিয়ে দিত। সুতরাং মানে একটা দিকে তুলে দিয়ে আবার আরেকটা দিকে ঝামেলা বাড়ানো, ওভারঅল কমপ্লেক্সিটি অফ দ্য বিজনেস আমাদের সবসময় থেকেই যায়। এবং নতুন করে যখন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমাদের একটা ইম্পোর্ট স্টেজে র মেটেরিয়ালের ক্ষেত্রে দেখা যায়,
এমন কোনো ভ্যালু এডিশন হয় না, ওটা 15% যদি করে, আমার এমন কোনো ভ্যালু এডিশন এট দ্য সেল স্টেজে হয় যেটাকে আমি রিবেট নিতে পারি। সুতরাং এটার একটা জটিলতা বহুদিন ধরেই আছে, যেটা আমরা সরকারকে বলছি, এবং বিভিন্ন ধরনের জটিলতা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, এবং আমি মনে করবো সেটা আমরা এনপিআর এর ক্ষেত্রে বেশিরভাগ, মানে যেগুলো ভ্যাট বলি, ট্যাক্স বলি, এগুলির ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখতে পাই। এবং রেমিটেন্সের ক্ষেত্রেও কত পপুলার বিলিফ আমাদের এখানে আসে, সেখানে আমি ফিকি প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই যে সবসময় মনে করা হয় যে মানে ফরেন কোম্পানিগুলো ডিভিডেন্ড নিয়ে যায়। আর ডিভিডেন্ড তো 100% ডিভিডেন্ড নিয়ে কেউ যায় না, আমি দেখিও না। মোস্ট অফ দ্য কোম্পানিজ দে রিইনভেস্ট ইন দিস কান্ট্রি, এবং সারা পৃথিবীতে ডিভিডেন্ড নেওয়াটা এটা বিজনেসের হচ্ছে একটা পলিসি। ডিভিডেন্ড না, এবং সে ঘোষণা করেই নিচ্ছে, এবং যারা পাবলিকলি লিস্টেড কোম্পানি তাদের শেয়ার হোল্ডারকেও দিচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমি দেখতে পাই যে যেখানে আমাদের সবচেয়ে সমস্যাটা কিন্তু দুই পক্ষেরই আছে। একটা হলো রেগুলেটরি বডি যখন দেখে যে বেশিরভাগ কোম্পানি নিয়ম কানুন না মেনে ফাঁকি দিয়ে ওরা বিভিন্ন ধরনের ট্যাক্স রিবেট নেয়, সেই ক্ষেত্রে ওরা করে কি, আবার নতুন ধরনের একটা নিয়ম করে যাতে করে অন্য জায়গা থেকে ট্যাক্সটা ওনারা আদায় করার চেষ্টা করে। সেখানে কিছু তো নেটটা কিন্তু বাড়ে না, যারা অলরেডি ট্যাক্স দিচ্ছে তাদের উপর আবার এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে। সো উই আর, মানে যারা হচ্ছে ল অ্যাবাইডিং কোম্পানি, তাদের আমাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, উই আর নট বিকামিং কম্পিটিটিভ ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। এই যে পলিসি গুলো সেগুলো কোভিড এর আগে থেকেই ছিল, এখনো আমরা বলছি। এখন অনেক সময় হয় যে মিসট্রাস্ট অন দ্য বিজনেস বডি, এটা ওনাদের অনেকদিন ধরে থেকে যাচ্ছে। এখন হচ্ছে চিকেন এন্ড এগ মানে একটা হিস্ট্রি, অর্থাৎ যে ওনারা কি আমাদেরকে ট্রাস্ট করতে শিখবে, এবং বিজনেস বডিও বাংলাদেশে যারা আছেন তারা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবেন। এখন ওনারা অনেক সময় ট্রান্সপারেন্ট হতে গিয়ে দেখেন যে ওনারা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়রানির মুখোমুখি হতে হয়। সুতরাং আউট অফ ফিয়ার, এটা হচ্ছে পপুলার একটা স্টেটমেন্ট, এবং আউট অফ ফিয়ার ওনারা সাধারণত এক্সপোজড হন না, যেভাবে করে ফাঁকি দিয়ে একটা লেভেলের নিচে কাজ করতে যান সেভাবে করে যাচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে কোন ইকোনমি তো আর বেশি দিন এই চাপ সহ্য করতে পারবে না। বিজনেসম্যানদেরকেও টু সাম এক্সটেন্ট ট্রান্সপারেন্ট হতে হবে, ল অ্যাবাইডিং হতে হবে। এট দ্য সেম টাইম আমাদের যত অটোমেশন আসে যদি আমরা আমাদের ট্যাক্সের লোকদের সঙ্গে দেখা করতে না হয়ে যদি আমরা অনলাইনে করতে পারি, তাহলে আমার মনে হয় যে সিস্টেম লিকেজেস যেগুলো আছে সেগুলো কমে যাবে। এবং এই জন্য আমরা অনেক দিন ধরেই বলছি, তো বিডা কিছু কাজ করেছে আইওসির সঙ্গে মিলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো নতুন কোম্পানি ফর্ম করতে গেলে যেসব জটিলতাগুলো ছিল সেগুলি অনেকখানি কিন্তু ওনারা দূর করেছেন। বাট ইট ইজ টেকিং টাইম আর কি, এই অটোমেশনের অনেকখানি সময় ওনারা নিয়ে নিচ্ছেন। আর ফাইন্যান্সিয়াল যে বেনিফিটের কথা এখন বলছি, আমরা ধরে নিচ্ছি যে যেগুলো আমরা লেগেসি থেকে প্রবলেম পেয়ে যাচ্ছি সেগুলি কন্টিনিউ করবে। ওভারনাইট তো আমি কোনো পরিবর্তন আমরা আশা করতে পারি না, আমাদের যেটা অভিজ্ঞতা সেটা তাও বলে না। তবে বারবার ডায়ালগের ফলে একটা জিনিস হয় যে যে জিনিসটা বেশি পীড়াদায়ক সেখানে আমরা দেখতে পারি যে পরের বার বাজেটের ক্ষেত্রে সেটা উইথড্র হয়, বাট ওইটা উইথড্র হয়ে আবার নতুন একটা কিছু চলে আসে আর কি। সেটার একটা সমস্যা, যে মানে কুইক চেঞ্জেস গুলো ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিকজ উই ক্যানট ডু আমাদের প্ল্যানিং এর লেভেলে, ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে নতুন করে ট্যাক্স আবার কি আসলো। যেমন আমাদের গ্রুপ কোম্পানি গ্রামীণের ক্ষেত্রে বলতে পারি, ওরা যখন লিস্টিং করেছিল তখন তাদেরকে বলা হয় যে তুমি এইরকম ট্যাক্স তোমার হবে, বাট লিস্টিং করে 2 বছর পরে দেখা গেল তার ট্যাক্স স্ল্যাব বাড়িয়ে কর্পোরেট ট্যাক্স এটা আবার 42% নিয়ে যাওয়া হলো। তাহলে এটা তখন দেখা যায় যে আমাদের ফিসক্যাল পলিসি গুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে, এবং এটা কত বছর ধরে এটা চালু থাকবে সেটা নিয়েও প্রশ্ন আসে। তাহলে আমি বলছি যে আমি লিস্টিং কোম্পানি বাড়াবো, আমি আরো ট্রান্সপারেন্সি বাড়াবো, সেই ক্ষেত্রে দেখা যায় অন্য কোনো কোম্পানি আর নতুন করে ইন্টারেস্টেড হচ্ছে না। তবে আমি বলবো যে ছোট কোম্পানিগুলি, আমার একটা প্রশ্ন ছিল মাহবুবের কাছে, সেটা হচ্ছে যে আমরা যেগুলি বলছি যে আমাদের ছোট ব্যবসাগুলো, সেগুলো টোটাল ব্যাংকিং এর মানে যদি ধরি আমি সেক্টরটা, how many of them are exposed to the banking system? কারণ আমরা তো বলছি যে হ্যাঁ বেশিরভাগ প্রণোদনাগুলো 70% আমাদের ব্যাংকিং সিস্টেমেই যাবে। তাহলে আমাদের যে টোটাল যে আমাদের এসএমই গুলি আছে কত পার্সেন্ট আসলে এক্সপোজ, এবং সেই ক্ষেত্রে ব্যাংক তো তাদের সঙ্গে ব্যবসা করে আসছে। আমরা যেমন আমাদের কাস্টমারদের সঙ্গে ব্যবসা করি, আমাদের আমরা বিহেভিয়ারটা জানি যে তাদের পেমেন্ট স্কেডিউল গুলো কিরকম, সেখান থেকে আমরা ওদের ক্রেডিট ওয়ার্দিনেসটা বুঝতে পারি। সো ব্যাংক মাস্ট অলসো হ্যাভ সাম কাইন্ড অফ ইন্ডেক্স যেখানে করে কাস্টমারের ক্রেডিট ওয়ার্দিনেসটা বুঝতে পারবে। যদি গভর্নমেন্ট কিছু রিস্ক শেয়ার করে ইন দিস নিউ নর্মাল সিনারিও, সেক্ষেত্রে কি ডিসবার্সমেন্টটা কি বাড়বে কিনা?
সেটা আমার একটা প্রশ্ন থাকলো। আর মানে জাহিদ সাহেবের যদি আরো স্যারের যদি আরো কিছু প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি, অথবা আমি যা উত্তর দিয়েছি তার বাইরে যদি আপনি কোনো প্রশ্ন থেকে থাকে। মাহবুবুর রহমান সাহেব, আপনি যদি রূপালীর প্রশ্নটা সংক্ষেপে উত্তর দেন, তারপরে আমি রূপালীর জন্য আমার দুটো প্রশ্ন আছে, আমি সংক্ষেপে উত্তর চাইবো। আপনি যেটা বলেন এটা সত্যি কথা। আমরা তো বেসিক্যালি কাস্টমারে কিন্তু ট্র্যাক রেকর্ডটাই দেখি তার কেমন ছিল। আমরা কিন্তু অনেক সময় অনেক কাস্টমারের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা তার দাঁড়াই। ইটস নট লাইক উই টেক দ্য আমব্রেলা ডিউরিং দ্য রেইনি ডেজ। এটা কিন্তু বলে, কিন্তু আমরা করার চেষ্টা করি না। আমার যদি কাস্টমার ভালো থাকে, তার যদি ট্রানজেকশন থাকে এবং তার যদি পটেনশিয়াল থাকে, সেগুলোতে কিন্তু আমরা সাপোর্ট দিয়েই যাই। আর আমরা যেটা বলছি, যেহেতু এখনকার সিনারিওতে ব্যাপারটা হচ্ছে কি, আপনার এখনো কিন্তু ইন্টারনাল মার্কেট খোলে নাই। আপনি আপনার রঙের ব্যবসায়ী দেখেন না কেন, আমি যদি আপনার কোনো যদি ডিস্ট্রিবিউটর টাকা নিতে আসে, সে কয় জায়গায় সে রং বিক্রি করতে পারবে? কারণ রিয়েল এস্টেট সেক্টরটা কিন্তু অলরেডি কিন্তু এখন খারাপ অবস্থায় আছে। সেখানে আমরা যদি এই সাপোর্টটা পাই সরকারের কাছ থেকে বা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, সেটা রিস্ক আমি একটা নেব, আমি একটা রিস্ক শেয়ারিং করব, বা এই যে ক্লাসিফিকেশন সিস্টেম যেটা আছে, এটাকে আমি একটু ডিফারেন্টলি করবো ফর দিস পার্টিকুলার ইন্ডাস্ট্রি। কারণ আপনার তো ইন্ডাস্ট্রি স্পেসিফিক হতে হবে। সব ইন্ডাস্ট্রি কিন্তু একরকম চলবে না। ফুড ইন্ডাস্ট্রি, ই কমার্স ইন্ডাস্ট্রি, এটা কিন্তু ভালো করছে, এবং সেখানে ধরুন একভাবে করতে পারি, বা কিছু স্পেসিফিক করতে পারি যেগুলো রিয়েল এস্টেট সেক্টর। আপনিও জানেন যে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু উঠতে সময় লাগবে। এটা কিন্তু মানুষের ইনকামটা যদি আবার যখন কেউ ভালো অবস্থায় আসবে তারা কিন্তু করবে। কারণ একটা লোক যদিও বেসিক নিড হচ্ছে মানে বাড়ি, কিন্তু বাড়ি কিনতে গেলে বা করতে গেলে ডিমান্ডটা কিন্তু পরে আসবে। তো সেই জন্য আপনার রঙেরও চাহিদা পরে আসবে। বাট এইসব পার্টিকুলার সেক্টর ওয়াইজ আমার মনে হয় কিছু পলিসি সেন্ট্রাল ব্যাংক নিতে পারে, যাতে করে ব্যাংকাররাও কিছুটা হলো মানে এনকারেজ হবে। আদারওয়াইজ যদি সে দেখে একই রকম ক্লাসিফিকেশন সিস্টেম, সে একটু পরেই যাবে, যেখানে ফাস্টার টাকাটা পাবে সেখানে প্রথম যাবে। আমি মাহবুবকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যেমন আমাদের অনেক কাস্টমার মানে দে কুড নট পে, সেখানে আমরা করেছি কি, আমরা লুকিং এট দ্য প্রিভিয়াস হিস্ট্রি, এখন তো এটা সাসপেন্ডেড সিনারিও, তাদেরকে কিন্তু আমরা ডেজ লং যাদের আছে তাদেরকে বেশি করে ক্রেডিট পিরিয়ড বাড়িয়ে দিচ্ছি, সেটা তার ব্যবসার খাতিরেই করবে। আই থিংক দ্যাট ব্যাংকার অলসো দে আর গোইং টু ডু দ্যাট। মুশকিল হচ্ছে কি, আমাদের তো অনেকগুলো ব্যাংক, তো আপনি যেমন বার্জার হচ্ছে টপ একদম লিডার ইন দ্য মার্কেট। আপনি যখন কোনো পার্টিকুলার কাস্টমারকে যদি ক্যান্সেল করে দেন তার ডিস্ট্রিবিউটরশিপ বা ডিলারশিপ, সে কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে। সে সাথে আপনার সাথে কিছু ঝামেলা করতে চায় না। যেহেতু মার্কেটে অনেকগুলো ব্যাংক, সে আমার সাথে ঝামেলা করতে পারে, ওয়াই ব্যাংকের সাথে ঝামেলা করতে পারে। সে মনে করে যে আমি যদি আজকে এমটিবিএল এ করি আমি আরেক ব্যাংকে নিতে পারবো, ওই ঝামেলাগুলো থাকে। বাট আমরা যার জন্য আমরা ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স এবং সাপ্লায়ার ফাইন্যান্সে কিন্তু আমরা ফোকাসিং অন, বিকজ আমি জানি ধরেন বার্জারের টপ 100 ডিস্ট্রিবিউটর কারা। সেই টপ 100 ডিস্ট্রিবিউটর আমি আপনার সাথে কথা বলে একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট করে কিন্তু আমরা কিন্তু চাই ওদেরকে ফান্ডিং করতে, বিকজ তার ডিপেন্ডেন্সি আপনার উপর আছে। সো আমি যদি কোনো প্রবলেম হয় আপনার কাছে আসলে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আমাদের এক ধরনের বেইল আউটের প্রশ্নই তো আসছে, তাই না? যেভাবে করে ইউএসএ তো হয়েছিল, এখন যদি আমার সাংঘাতিক ভাবে একটা লিকুইডিটি ক্রাঞ্চ হয়ে যাচ্ছে, তাহলে সবাইকে তো আমার ওরকম কিছুটা পয়সা দিয়ে আমাকে তো ওদের ওয়ার্কিং ক্যাপিটাল চালু রাখতে হবে। সেটা কি, সেই টাকাটা কতটুকু সেন্ট্রাল ব্যাংক আপনাকে মানে ব্যাংকারদেরকে দিচ্ছে, সেটাই মানে সেটা হলো প্রশ্ন আর কি, তাই না? যে আমি কতটুকু রিস্ক আমি কাভার্ড হচ্ছি বাই দ্য সেন্ট্রাল ব্যাংক। বছর ওয়াইজ টার্গেট আছে, যেমন আমার এই যে সিএমএসএমই যেটা কর্টেজ মাইক্রো স্মল মিডিয়াম, ওখানে আমাকে বছরে 300 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। আসলে স্টিমুলাস প্যাকেজটাকে আমরা কিভাবে দেখি আর কি, ইকোনমিস্টরা বা রিসার্চাররা কিভাবে দেখছি। তো সেদিক থেকে আমি প্রথমে এন্ডোর্স করে যে মাহবুব ভাই যে কথা বলছিলেন, যে আসলে ব্যাংকারদের উপর যে দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে আমরা প্যাকেজটা ঘোষণা করছি, এটা অনেকটাই ঠিক ইমপ্লিমেন্টেবল না। ইন এ সেন্স যে বড় ফার্মগুলো সবসময় ইটস পসিবল যে তাদের পক্ষে ব্যাংকের অ্যাক্সেস নেওয়া এবং ক্রেডিট অ্যাক্সেস পাওয়া, কিন্তু আপনি যখন এসএমই বা এমএসএমই কথা বলেন, রূপালী আপা একটু জিজ্ঞেস করছিলেন কত পার্সেন্ট, আমাদের একটা শুধু এস আর এম কে যদি ধরি, আমার একটা গবেষণা আমরা দেখি 38% এর ব্যাংকিং অ্যাক্সেস আছে, লোন আছে। আর যদি মাইক্রোকে যোগ করি তাহলে ইট কুড বি লেস দেন 30% যাদের ব্যাংকিং অ্যাক্সেস আছে। তাহলে আমার প্রথম থেকে আমি, আপনারা হয়তো দেখতে পারবেন যে আমাদের টিবিএসএ আমাদের বিজনেস স্ট্যান্ডার্ডে আমি একটা ডিটেইল অ্যানালিসিস দিয়েছিলাম এই প্যাকেজটা সম্পর্কে। মঞ্জুর একটা প্রশ্ন, 38% অফ হোয়াট? 38% হচ্ছে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের। হ্যাঁ, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের 38% এর অ্যাক্সেস টু ব্যাংক লোন আছে এক্সিস্টিং, গত বছরের একটা স্টাডি থেকে আমরা দেখেছি।
আর যদি মাইক্রো হয় তাহলে সেটা আরো আরো কমে কম। যাবে, কারণ তাদের সংখ্যা আরো অনেক কম, তো মাইক্রোর পরিমাণও বেশি। আমার একটা হিসাবে আমরা দেখেছি যে প্রায় 1 মিলিয়ন আপনার এসএমই আছে ওখানে, কটেজ আর হাউস হোল্ড এন্টারপ্রাইজ গুলোকে বাদ দিলে যাদেরকে, তাহলে তাদের জন্য যে প্যাকেজটা ঘোষণা করা হলো, আমরা সবসময় বলছি যে ক্রেডিট বেসড প্যাকেজটা ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এন্ড ফার্মস। কারণ হচ্ছে যে তাদের, আমরা সবসময় বলে আসছি যে এসএমই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের বড় সমস্যা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, ফর্মাল ফাইন্যান্স, এবং সে নিয়ে বহু গবেষণা হচ্ছে, বহু কথা হচ্ছে। সেই জায়গায় আমি যদি তাকে বলি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স দিব ব্যাংকের মাধ্যমে, ইটস অলমোস্ট নন স্ট্যাটিক। এবং কারণ ব্যাংক সেই লায়াবিলিটিটা নিবে না, তাকে গ্যারান্টর লাগবে, তার কোলাটেরাল লাগবে, যেগুলো কিছুই তার কাছে নাই, সে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে না, তার অনেক কিছু নেই, সেগুলো সে ব্যাংকে ক্রেডিট পাওয়ার কোনো যোগ্যতা তার নাই নর্মাল ওয়েতে। সেই ক্ষেত্রে কি করা যেত, সেই জন্য আমরা বলছিলাম যে এটার একটা ওয়ে হতে পারতো যে আপনি প্রথমে যেটা করেন, দুটো অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশে এসএমই নিয়ে কাজ করে, একটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন, একটা হচ্ছে বিসিক। বিসিকের প্রায় 78টা ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে, তাতে আমাদের হিসাবে দেখলাম যে 5000-এর মতো ফার্মস আছে, এসএমই আছে। এসএমই ফাউন্ডেশন একটা সার্ভে করেছে, 177টা ক্লাস্টার আছে এসএমই, যেখানে প্রায় 6 থেকে 7000টা ফার্ম আছে। এসএমই ফাউন্ডেশনের একটা ক্রেডিট হোলসেল প্রোগ্রাম আছে, যেখানে অনেকগুলো ব্যাংক পার্টিসিপেট করে, ক্লাস্টার বেস ফান্ডিং দেওয়া হয়। সেখানে যেটা হয়, তারা 5টা ফার্মকে নিয়ে একটা গ্রুপ বেস ল্যান্ডিং করে, আর এসএমই ফাউন্ডেশন আইডেন্টিফাই করে বড়োয়ারদেরকে। তার মানে সেখানে আপনার মানে রিপেমেন্ট রেটটা মোর দেন 95%। তাহলে আপনাকে একটা ইনোভেটিভ পর্যায়ে আসতে হবে যদি এসএমই কে আপনি ফাইন্যান্সিং করতে চান। সেই জিনিসটা কি বেসিক্যালি অনেকটা মাইক্রো ফাইন্যান্স মোডেই করে, ভিলেজ অর্গানাইজেশনের মতো একটা করে মাইক্রো ফাইন্যান্স টাইপের হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে যেহেতু এই পর্যায়ে এসএমইর ম্যাক্সিমাম তারা তো এমপ্লয়ি বেসড, তার 60% কস্ট আসলে যে এমপ্লয়ির ওয়েজের কারণে। তো আমরা যেটা বলছিলাম যে এক হয় হচ্ছে ওভারঅল সরকার যেভাবে একটা এন্টাইটেলমেন্ট সাপোর্ট দিতে যাচ্ছে 2000-2500 টাকা, যাই হোক সেটা দিলে সবাইকে দিলে এর মধ্যে এরাও পড়ে যাবে, এমপ্লয়ি যারা আছে, এক হতে পারে। আর যদি আমি সেক্টরাল বেসিস হয়, তাহলে আমাকে কিছু ইনোভেটিভ অ্যাপ্রোচ নিতে হবে। আমি ব্যাংকের উপর দায়টা চাপিয়ে দিলে ব্যাংকের ডিফল্টের কে দায়িত্ব নিবে? আবার আপনারা যেটা বলছেন যে রিস্ক শেয়ারিং করা, ক্রেডিট গ্যারান্টি, সেটা আমরা বলি যে এটা একটা মরাল হ্যাজার্ড তৈরি হয়, এটা অন্যভাবে আরো ডিফল্টিং হবে। সুতরাং এই মোডে যাওয়াটাই উচিত না। বিভিন্ন দেশে এই প্র্যাকটিসটা করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্রেডিট গ্যারান্টি সিস্টেমে যায় বা অন্যান্য ভাবে যায়। গভর্নেন্সের উপরে, মানে যে আপনার ট্রান্সপারেন্সি ভালো থাকে, গভর্নেন্স থাকে, তাহলে এটা মেক সেন্স করে। হ্যাঁ, এবং আমাদের দেশের যে ক্রেডিটের ব্যাংকিং সিস্টেমের যে অবস্থা, সব মিলে গভর্নেন্স সিস্টেম, সেই ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি দেওয়ার যুক্তিগত আমি অন্তত সাপোর্ট করব। সেদিক থেকে হওয়া উচিত ছিল, যেটা হতে পারতো যে একটা মিনিমাম একটা ডাটাবেস থাকা দরকার ছিল, যেটা বিবিএস 2000 সালে একটা ইকোনমিক সেন্সাস করেছে, সেখানে এসএমই দের নামও আছে, সেখান থেকে যদি শুরু করে, এবং এসএমই ফাউন্ডেশন এবং বিসিক কে যদি দায়িত্ব দেওয়া, এবং যেগুলো এই জাতীয় কাজ করে, যে অ্যাসোসিয়েশন গুলো আছে, ধরেন লাইট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছেন, নাসিব আছে, তাদেরকে ইনভলভ করে যদি টু সাম এক্সটেন্ট একটা ইমপ্লিসিট গ্যারান্টি দিয়ে যদি এই ফার্ম গুলো ভালো, দে ক্যান টেক দ্য লোন এন্ড এরকম যদি ব্যাংকের কাছে আসা যেত, সেটা সবচেয়ে ভালো হতো। এবং তার মধ্যে আমি মনে করি সার্টেন পোর্শন থাকা উচিত ছিল গ্রান্ট বেস, নট ক্রেডিট বেস। কারণ এদের এমনিতেই অবস্থা খারাপ, তারা যদি আবার ক্রেডিট নিয়ে কিছুদিন পরে এমনিতে ডিফল্ট হয়ে যাবে যদি তারা আবার শুরুও করে বিজনেস, ইফ দে হ্যাভ এ গুড ইন্টেনশন টু ডু দ্য বিজনেস। তো সেদিক থেকে আমার কথা ছিল, বা আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে যে বর্তমান যে প্যাকেজটা করা হয়েছে, এর ক্ষেত্রে 30 থেকে 35% এসএমই কে আপনারা টার্গেট করে পেতে পারেন, বাকিরা আসলে পাবে না। এবং তার জন্য বিজনেস সেক্টরে একটা বড় বিপর্যয় আসতে পারে আমাদের, এবং তার এমপ্লয়মেন্ট বলবেন, প্রোডাকশন প্রসেস বলবেন। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে যদি বিজনেসকে, যে জাহিদ ভাই যে প্রশ্নটা হয়তো আমাকে করতেন, যে তাহলে আমরা একটা সামনে যে বাজেট আসছে, তাতে আপনাদের প্রত্যাশাটা কি হতে পারে? যে আসলে যেটা আপনারা একটু তুলে ধরেছিলেন, রূপালী আপু একটু বলছিলেন, তা আমি মনে করি এই ধরনের সিচুয়েশনে আসলে ট্যাক্স কাটটা হচ্ছে ওয়ান অফ দি রিকমেন্ডেড প্রসেস, যেটা হচ্ছে যে আপনি ট্যাক্সকে আগের থেকে কমিয়ে দিবেন, হয় আপনি কিছু সঞ্চয় বাড়াবেন এর দ্বারা, এই সঞ্চয় দিয়ে ভবিষ্যতে যদি অবস্থা ভালো হয় আপনি বিনিয়োগ করবেন। সেদিক থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কর্পোরেট ট্যাক্স যথেষ্ট পরিমাণে কমিয়ে দেওয়া দরকার এই বছরের, এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্সের পরিমাণও সিলিংটা বাড়িয়ে দেওয়া, যাতে মানুষ কিছুটা স্বস্তি পায়, যাতে করে সে কিছু সময় ভালো চলতে পারে। অনেকে 4 লাখ টাকা পর্যন্ত বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের সিলিং, সেটা করা যেতে পারে। কর্পোরেট ট্যাক্সটা 30% আনা যেতে পারে, যদি আমি স্পেসিফিক ফিগার বলি, তাহলে যেটা হবে যে এই ফার্ম গুলো এক ধরনের স্বস্তি পাবে।
আর একটা আমার স্টিমুলাস প্যাকেজের ক্ষেত্রে আমার একটা প্রস্তাব, যদি আমি ডিজাইনের মধ্যে থাকতাম তাহলে আমি বলতাম যে যারা এক্সিস্টিং লোন আছে, বাংলাদেশ ব্যাংকে আমার কাছে একটা হিসাব আছে, গত জুন পর্যন্ত আপনার প্রায় যে লোনটা আউটস্ট্যান্ডিং আছে এসএমই সেক্টরে, তাদেরকে আমরা বলছি অ্যাটলিস্ট 3 মাসের ইন্টারেস্টটা সাসপেন্স না, আমি বলি ওয়েভ করে দেওয়ার জন্য। এবং যারা নতুন স্টিমুলাস প্যাকেজের আওতায় আসবে তাদেরকেও 3 মাস থেকে 6 মাসের জন্য ইন্টারেস্ট পেমেন্টটা ওয়েভ করবে সরকার, এবং সেই টাকাটা সাবসিডি হিসাবে ব্যাংকে দিবে। আপনারা ভয় পাওয়ার দরকার নেই, ব্যাংক পাবে সরকারের কাছ থেকে। তো ওয়েভ যদি না করে আপনি সাসপেন্স করে রাখেন তাহলে আলটিমেটলি তাদের জন্য কিন্তু লায়াবিলিটি থেকেই গেল, তারা কিন্তু এতে বেনিফিট পেল না। আর একটা হওয়া উচিত যে যারাই ব্যাংকের ফাইন্যান্সের অ্যাক্সেস নিতে পারছে তাদেরকে অ্যাটলিস্ট 1 বছরের জন্য প্রিন্সিপাল পেমেন্টের উপর মোরাটোরিয়াম দেওয়া, কারণ হচ্ছে তার পক্ষে সম্ভব না যে প্রিন্সিপাল রিপেমেন্টটা করে যাওয়া আগামী 1 বছরের মধ্যে। তো এই যদি হয় তাহলে এই প্যাকেজটা আমি মনে করি ফলপ্রসূ হবে, বিশেষ করে ক্ষুদ্র এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, মাঝারি এন্টারপ্রাইজ গুলোর জন্য। আর অন্যদিকে যে বাজেটারি সাপোর্ট সেই ক্ষেত্রে যদি হয় সেটা হতে পারে যে কিছু ট্যাক্স কমিয়ে দেওয়া, কর্পোরেট ট্যাক্স, এবং এট দ্য সেম ডে ইনকাম ট্যাক্সের সিলিংটা বাড়িয়ে দেওয়া, যাতে করে মানুষজন এবং ফার্মগুলো কিছুটা সঞ্চয়ের দিকে যেতে পারে, কিছু আর্নিং রিটেইন করতে পারে, এবং সেগুলো পরবর্তীতে ইনভেস্ট করতে পারে যদি ভালো সময় ফিরে আসে। আর একটা জিনিস হতে পারে যে আমরা জানি না, সেগুলো পলিসি প্যাকে সাপোর্টের মধ্যে আসতে হবে, এক্সচেঞ্জ রেটের বিষয় আসবে, তারপরে আপনাদের জন্য অন্যান্য ইন্টারেস্ট রেট তো একটা পর্যায়ে আছেই। আমি জানি না ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্ট রেট কতদিন এই অবস্থায় চলতে পারে, উপায়ও নাই দেখা যাচ্ছে। তো মোটামুটি আমার প্রপোজাল হচ্ছে, এবং তাতে করে আমি যা দেখি যে যদি আমাদের এই প্যাকেজটা স্টিমুলাস প্যাকেজ যেটাই ঘোষণা করা হয়েছে এটা যদি নেওয়া হয় এবং ফুললি ইমপ্লিমেন্ট করা হয়, সরকার যে সোশ্যাল সেফটি নেটে যদি প্রচুর টাকা খরচ করা হয়, তাহলে আসলে সরকারের উন্নয়ন কর্মসূচির বাজেটে খুব বেশি টাকা থাকবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে সামনের বাজেটটা আসলে 2 ভাগে হওয়া উচিত। একটা যে পাবলিক হেলথ এক্সপেন্ডিচার একটা বড় অ্যামাউন্ট যাওয়া, আর একটা অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে যে অর্থনীতিকে পুনরুদ্ধার বা অর্থনীতিকে যে পর্যায়ে আছে রক্ষা করার, সেই রক্ষার মধ্যে স্টিমুলাস প্যাকেজ গুলো আসতে পারে, সেগুলো অবশ্যই বাজেটারি ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে হবে, এবং কিছুটা সাপোর্ট এবং অন্যভাবে দিয়ে যাওয়া যাতে করে এরা কন্টিনিউ করতে পারে ফর দ্য টাইম বিং। মা ভাই, আমরা এখন আপনার থেকে আর রূপালীদের থেকে জানতে চাই যে আপনারা বাজেটে কি চান। হ্যাঁ, তার আগে আমি জাস্ট মঞ্জুর ভাই একটা কথা বলে নিই। আসলে বিসিক কে ইনভলভ করার কোনো কারণ আমি দেখি না। বিসিক এর আপনি কোনো সাকসেস স্টোরি নাই। আই এম বিং ভেরি ব্লান্ট। আপনি দেখেন ইভেন লেটেস্ট যেটা আমাদের যে লেদারের জন্য যেটা করা হয়েছে, বিসিক কি করতে পেরেছে? আপনি বিসিক এর একটা বলে বিসিক হ্যাজ ডান সামথিং গুড। আমার কাছে আমি বিসিক কে ইনভলভ করা বলতে বিসিক আপনার আইডেন্টিফাই করে দিবে তার আন্ডারে যেসব ইন্ডাস্ট্রিয়াল স্টেটের ফার্ম গুলো অ্যাটলিস্ট সার্টিফাই করবে যে এই আমার এখানে আছে। I don't sorry with my humble submission, আমি বেসিক সেই লেভেল ক্রেডিবিলিটি একেবারে নেই। আপনি যদি এসএমই ফাউন্ডেশন বলেন, ইয়েস এসএমই ফাউন্ডেশন ক্যান প্লে বিগার রোল এখানে, এবং আমরা দেখেছি এসএমই ফাউন্ডেশনের সাথে ক্লাস্টার গুলো করেছে, সেই ক্লাস্টার গুলোতে কিন্তু আসলে ভালো ফলাফল। জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি, আমি আজকেই দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটি করা হয়েছে জেলা প্রশাসকের নেতৃত্বে, এবং সেখানে বিসিক এর প্রতিনিধি আছে, এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের সেক্টরে আছে। বলা হয়েছে এই কমিটি আইডেন্টিফাই করবে কাদেরকে লোন দেওয়া যায়। আমার প্রশ্ন আপনার কাছে, এই কমিটি বলার পরে কি আপনি দিবেন লোন? Will this committee take the responsibility of risk? না, এটা রিস্ক থাকবে না। আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে যেটা হচ্ছে কি আমাদের এখন আমাদের মতো দেশের জন্য হচ্ছে আমাদের যে পভার্টি লেভেলের নিচে যেগুলো লোকগুলো আছে সেখানে কিন্তু হাতটা দেওয়া। আমাদের ইমিডিয়েট কাজটা হচ্ছে ওইখানে যেন কোনো ক্যাওস না হয়, কারণ ওখানে একটা সিগনিফিকেন্ট পিস অফ পিপল কিন্তু ওখানে থাকে। 1/3 অফ দ্য পিপল কিন্তু ডেইলি ওয়েজ আর্নার। আমরা এখানে কি করছি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন যে 50 লক্ষ লোককে প্রায় 2,500 টাকা দিয়ে প্রায় 1200 কোটি টাকা পর্যন্ত দিচ্ছেন। সেখানে অনেক গ্যাপ আছে, বাট অ্যাটলিস্ট একটা ভালো একটা আমি বলবো শুরু ছিল, যাতে করে ওদের হাতে টাকা আসে। এখানে দেখেন, এখানে আমার কাছে মনে হয় ওই পার্টিকুলার এলাকাতে কিন্তু কাজ করা উচিত প্রথমে, যারা ওদের লাইভলিহুড যেটা ভেরি ইম্পর্টেন্ট, ওদেরকে লাইফ থাকা উচিত। এবং সেখানে কি করতে পারতো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, তারা কিন্তু বরঞ্চ লিডিং মাইক্রো ফাইন্যান্স, আমি সব এমএফআই বলবো না, যারা আপনার পিকেএসএফ এর সাথে পার্টনারশিপে অনেক কাজ করছে, দে কুড হ্যাভ বিন দ্য পারফেক্ট পার্টনার, বিকজ এরা কিন্তু আমাদের সরকারি সিস্টেমে কিন্তু অনেক ধরনের ইস্যুজ আছে, ব্যুরোক্রেসি আছে বলেন, আপনি বলেন গভর্নেন্স ইস্যু আছে, ট্রান্সপারেন্সি ইস্যু আছে, তাদেরকে না দিয়ে বরং এদের সাথে যদি আমরা পার্টনারশিপে যেতে পারতাম,
আমরা এদের মাধ্যমে যদি আমরা ওই রুট লেভেল ওদেরকে আইডেন্টিফাই করে যেতে পারতাম, তাহলে বরঞ্চ আমাদের জন্য ভালো হতো। আমরা যে এই যে টেলকো যেগুলো আছে, একটা কথা স্টাডি আপনারা জানেন যে 500 টাকার নিচে যারা ধরেন প্রতি মাসে 250-150 টাকা করে টপ আপ করে, তারা কিন্তু পসিবলি আর দ্য ইয়োর টার্গেট গ্রুপ। এদেরকে কিন্তু আমরা নিয়ে এসে কিন্তু এই টেলকোর মাধ্যমে কিন্তু এদেরকে আমরা টাকাটা রিচ করাতে পারতাম। তাদের করে কিন্তু আমাদের মনে হয় আমাদের এই সমস্ত টাকা পয়সা অনেক কম লাগতো। আমাদের এই সমস্ত আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে হেলথ গুলোকে যদি আমরা আসলে ওখানে কিছু করতে পারতাম। আমাদের তো ইউনিয়ন সার্ভিস ইনফরমেশন আছে, USISC আছে, আমরা ওগুলোকে ইউজ করে কিন্তু আমার মনে হয় আমরা আরো রিচ করতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকাম লেভেল কিন্তু ইম্প্যাক্ট হবে। আমাদের দেখেন একটা কিন্তু একটা ইন্টারেস্টিং আছে যে টিন থাকলে 10% আপনি ট্যাক্স দিবেন, টিন না থাকলে 15% ট্যাক্স দিবেন। সেই ক্ষেত্রে অনেক লোক কিন্তু টিনের মধ্যে যায় না, তারা কিন্তু এইভাবে দিচ্ছে। আর যেহেতু টিন করলে একটা ইস্যু থেকে যায়, দেখা যায় গভর্নমেন্ট আমাদের ট্যাক্স অফিসে হ্যারাসমেন্ট হয়, অনেক কিন্তু ওই ধরনের ইচ্ছা করে কিন্তু টিনের জন্য অ্যাপ্লাই করে। এইখানে আমার কাছে মনে হয় যে ট্যাক্স ডিটেক্টেড এট সোর্স এটাকে আমরা কমানো যেতে পারি কিনা, তাতে করে মানুষের ডিসপোজেবল ইনকামটা অ্যাটলিস্ট বাড়বে, তাতে করে আমার ইন্টারনাল ইকোনমিক ডিমান্ডটা কিছুটা হলেও বাড়বে, সেটা আমার দেখা উচিত। আমার টিসিএস যেটা ট্যাক্স কালেকশন আর সোর্স, যেটা এখানে কিন্তু আমরা উই ক্যান লুক অ্যাট ইট। আমরা এখানেও কিন্তু আমরা এটাকে কমানো যায় কিনা। প্রশ্ন উঠতে পারে গভর্নমেন্টকে তো চলতে হবে, সরকারের তো কোনো সোর্স নাই, তাদের তো কোনো না কোনোখান থেকে রেভিনিউ কালেক্ট, বাট এগুলি আমাদের ইমিডিয়েট না করতে পারলে কিন্তু ইন্টারনাল ডিমান্ড ক্রিয়েট না করতে পারলে কিন্তু ব্যবসারও টার্নওভার বাড়বে না। ব্যবসার টার্নওভার না বাড়লে কিন্তু আপনি ওই যে ওই ট্যাক্স ভ্যাট এগুলি কিন্তু কমে যাবে। তো এখানে আমাদের কাজ করতে হবে। আরেকটা যেটা ছিল যেমন ধরেন আমাদের যে ব্যাক লস, যেটা আর কি ব্যাক লসে ক্যারি ব্যাক লস করতে দেবে। আমাদের এখানে একটা নিয়ম আছে যে আগে যদি প্রফিট হয়, এখন কোভিডে কিন্তু অনেক কোম্পানি লস ইনকার করতে পারে, এখন যদি আমার ওই নর্মাল ট্যাক্স পলিসি ফলো করে তাহলে কিন্তু দেখবেন ডিপ প্রবলেম। সো আমার কাছে মনে হয় এখানে ব্যাক লস যেটা আছে ক্যারি ব্যাক লস, সেখানে আমাদেরকে অ্যালাউ করতে হবে। আরেকটা হচ্ছে আপনাকে ট্যাক্স পেমেন্ট গুলোকে ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুযোগ করে দেওয়ার ব্যাপারগুলো আসতে হবে। আরেকটা যেটা হচ্ছে কি আমরা এই যেটা আমি প্রথমে কিছুক্ষণ বলছিলাম যে আমরা দেখতে পেয়েছি টেকনোলজি কিন্তু প্রচুর ইউজেস কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি এই কোভিড পিরিয়ডে, যেহেতু আমরা মোস্টলি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। এখানে আমার কাছে মনে হয় যে আইটি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে এবং আইটি ইকুইপমেন্টে এখানে আমার মনে হয় এই ট্যাক্সটাকে জিরো করা যায় কিনা, যেখানে যেখানে ইম্পোজ, এখানে কিন্তু আমার কাছে একটা বড় একটা ছাড় দেওয়ার ব্যাপার আছে, যাতে করে এইখানে আমরা উই ক্যান ইনভেস্ট মোর এবং আমরা উই ক্যান অলসো মেক আওয়ারসেলফ এফিশিয়েন্ট, এট দ্য সেম টাইম উই ক্যান অলসো মেক থিংস উইচ ক্যান বি এক্সপোর্টেড। রূপালী দি, আপনি বলেন যে আপনি এবার বাজেটে কি দেখতে চান? আমরা দেখতে চাই হচ্ছে যে বলেছে যে আমাদের ভ্যাট রিলেটেড অনেকগুলো জটিলতা আছে, সেগুলো বিজনেস অ্যাডভান্সিং নাই, সেগুলো এট দ্য সেম টাইম ট্যাক্স রেটের কথা আমরা অনেকদিন ধরে বলে আসছি, কর্পোরেট ট্যাক্স সেটা, আর একটা মিনিমাম ট্যাক্স একটা ধরে দেওয়া আছে যারা লসও করে। কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকগুলো কোম্পানি ওরা ইটারনালি দেখাচ্ছে লস মেকিং, সুতরাং তাদেরকে রোধ করার জন্য তারা মিনিমাম ট্যাক্সের একটা ব্যবস্থা রেখেছে। মিনিমাম এই মুহূর্তে তো অনেকেই মিনিমাম ট্যাক্সের আওতায় পড়ে যাবে, তাই না? আমি প্রফিটই করতে পারছি না বিকজ অফ দ্য শ্রাঙ্ক অফ দ্য বিজনেস মার্কেট। সেখানে আবার নতুন করে ওটার উপর যদি মিনিমাম ট্যাক্স দেয় সেটার বেলা আমরা বলছি এটাকে ছাড় দেওয়া হবে। আর ওনার সঙ্গে আমি এসএমই ফাউন্ডেশন এবং বিসিকে যেগুলি বলি না কেন, আমাদের দেখেছি আমরা সরকারি যখনই আমরা ব্যবহার করি আমাদের সামহাউ অর আদার আমাদের লিকেজেস গুলো এত বেশি, সেখানে আমাদের আলটিমেটলি গভর্নমেন্টের টাকা যায় ঠিকই, কিন্তু না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভ হয়, সেটা কোথায় যে চলে যায় টাকাটা সেটা। সুতরাং যে কোনো যদি আমরা গভর্নমেন্ট বডিকে আমরা যদি মনে করি যে একটা ডিস্ট্রিবিউটর হিসেবে দেখাবো, সেখানে আমাদের সিস্টেমটা লিকেজ কি করে বন্ধ করতে হয় সেটা আগে ভাবতে হবে। আমাদের স্বাস্থ্য খাতে আছে, যেটুকু আছে কোভিড এর ক্ষেত্রে আরো বেশি এক্সপোজড, সুতরাং সেখানেও আমার মনে হচ্ছে যে পাবলিক স্পেন্ডিং অডিটটা কিভাবে করা যায় সেটা আমার মনে হয় জাহিদ সাহেব ভালো বলতে পারবেন, স্যার ভালো বলতে পারবেন, যে এটা আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হওয়া উচিত, সেটার লিকেজেস আর মিনিমাম যতটুকু টাকা আছে সেটুকু বেনিফিট আমরা পাই। প্রশ্ন ছিল যে ইদানিং তো আমরা একটা নতুন আশাবাদের কথা শুনতে পাচ্ছি যে চায়না থেকে অনেক বিনিয়োগকারী সরে এসে এখন ভারতে যাবে, ক্যাম্বোডিয়া যাবে, বাংলাদেশও সেখানে এই সুযোগটা গ্রহণ করতে পারে কিনা, এবং
সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে, মানে আমরা কতটা এদেরকে এখানে আকর্ষণ করতে পারবো, অ্যাসিউমিং যে অ্যাসাম্পশনটা কারেক্ট যে চায়না থেকে আসলেই বিদেশি বড় বড় বিনিয়োগকারীরা বেরিয়ে যেতে চাচ্ছে। আপনি ওয়ান্স এই বিডার কথা বলেছিলেন, যদি আসতে যদি চায় সেক্ষেত্রে দেখতে হবে যে আমাদের একটা হচ্ছে যে আমাদের যেটা আমরা বলছি বেজার, যেটা বলছি বেজারটাকে আপ এন্ড রানিং হতে হবে। মানে আমি তো দেখাতে হবে যে মাই প্লেস ইজ রেডি, তোমরা আসো। ওখানে একটা দুটো চাইনিজ কোম্পানি এসছে, কিন্তু যে হিসাবে আমাদের এখানে আসার কথা, যেসব সেক্টরে আসার কথা, সেই হিসাবে টয় ইন্ডাস্ট্রি হতে পারে, যেগুলো হচ্ছে লো টেক, যেগুলো হচ্ছে যেখানে হচ্ছে যে আমেরিকা থেকে ওরা অনেক বেশি চাপ সৃষ্টি করছে। সো সেম কোম্পানি প্রোডাকশন সামওয়্যার এলস, সেখানে আমি বারবার দেখতে পাচ্ছি সামহাউ অর আদার ভিয়েতনাম ইজ অলওয়েজ টেকিং দ্য অ্যাডভান্টেজ, এন্ড কারেন্টলি দেখা যাচ্ছে মিয়ানমার নিচ্ছে। আমাদের দেশে যে একটা জটিলতা হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা বারবার বলছি যে যদি আমাদের ইকোনমিক জোন গুলো আপ এন্ড রানিং হয় তাহলে আমরা দেখাতে পারছি আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমাদের যে পলিসিগত ইনফ্রাস্ট্রাকচার, সেটা সেখানেও তো আমার একটু গতি আনতে হবে, এন্ড এভরিথিং হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, যে অনলাইনে সব কাজগুলি করতে পারছি। এবং ডিভিডেন্ড পেমেন্টের ক্ষেত্রেও আমাদের যেগুলো আমাদের একটা সব জায়গায় আমি দেখি একটা ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের একটা চরম একটা ন্যাশনালিজম কাজ করে। দিস ইজ রং, মানে পেট্রিয়টিজম ইজ গুড, হোয়াট ইজ দ্য ন্যাশনালিজম? ব্যবসায়ী যদি ব্যবসা করেন, এর দে ইনক্রিজ দ্য এখানে এমপ্লয়মেন্ট করে, সেখানে নতুন টেকনোলজি আনছে, লোকজনকে ট্রেনিং করছে, and at the end of the day he is going to take back his ডিভিডেন্ড। কিন্তু এখানে একটা আমাদের আমি এটা বলছি, এটা একটা আমাদের ইন্টারেস্ট গ্রুপ আছে যারা লোকাল। যে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমার কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই। কোনো ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন গুলো মালয়েশিয়াতে আসছে, আমরা তো দেখতে পাচ্ছি না মনাশ ইউনিভার্সিটি ঢাকাতে আসছে। তো সেখানেও দেখা যাচ্ছে কোনো একটা অর্গানাইজেশন ওইটাকে আসাটাকে কমপ্লিটলি বন্ধ করে রেখেছে। সো গভর্নমেন্ট ক্ষেত্রে যে লবিং গুলি হচ্ছে টু শান এফডিআই, সেই ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে এবং আমাদের মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাটিটিউডটাও চেঞ্জ করতে হবে, এবং আমাদের শোকেস করতে হবে যে দোজ হু আর অ্যাকচুয়ালি দোজ হু হ্যাভ কাম, তারা কিন্তু আসলে দেখেছে যে এখানে প্রফিট করছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি দুটো কোম্পানি জয়েন্ট ভেঞ্চার এনেছি, একটা সুইডিশ একটা ব্রিটিশ, এন্ড বোথ অফ দেম আর আমি ওরা দেখতে পাচ্ছি যে এখানে আসার পর ওদের প্রফিট লেভেল অন্যান্য দেশের থেকে কম না, বরঞ্চ বেশি। কিন্তু আমরা এই জিনিসটাতেই সাফার করছি যে আমরা কোনো মতেই যেন আমাদের যে মার্কেটিংটা ব্র্যান্ড ইমেজ অফ বাংলাদেশ সেটা কিছুতেই করতে পারছে না, এবং গ্রাউন্ড রিয়েলিটি ইন টার্মস অফ আমি বলবো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থেকেও পলিসি ইনফ্রাস্ট্রাকচারে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, এটাকে আমাদের সিস্টেম ওরিয়েন্টেড করতে হবে। আসলে আমাদের ইন্ডাস্ট্রি কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে? কোনো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট কিন্তু হয় নাই। তো ইজ অফ ডুইং বিজনেস চিন্তা করেন, আজকে নেপালে যদি আমার থেকে ভালো করতে পারে, ওদের ইনফ্রাস্ট্রাকচার দেখেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখেন। সো আমাকে এখন দেখা যাচ্ছে চায়না থেকে অনেক আমেরিকান কোম্পানি অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করেছিল, দেখা গেল পরে চলে গেছে ইন্দোনেশিয়া থেকে, একটা মুসলিম ডমিনেন্ট কান্ট্রি থেকে কিন্তু ওরা চলে গেল। তো আমরা আসলে কি করেছি? আমাদের দেখেন, আমাদের বেবজা একটা আছে, বেজা একটা আছে। Why we need two different প্রতিষ্ঠান? আমার কথা সেখানে কেন আমাকে দুইটা প্রতিষ্ঠানে কাজ করতে হবে, যেখানে আমার যে কোনো একটাই হোক, আবার দুইটা এই যে সেপারেট অর্গানাইজেশন, সেপারেট আপনার হেড কাউন্ট, সেপারেট পলিসি থাকছে, সেপারেট কস্ট। যেখানে আমাদের এখন এই যে কোভিড টাইমে কিন্তু আমরা প্রত্যেকে কস্ট নিয়ে আলোচনা করছি, আমাদেরকে বলা হচ্ছে, ব্যাংকে বলা হচ্ছে সরকার থেকে তোমাদের স্যালারি কমা, এই কমা। তো ব্যাংক তো ভেরি ট্রান্সপারেন্ট, যার জন্য এখানে বলতে পারছি, কিন্তু আমার কথা প্রত্যেকটা জায়গায় কিন্তু কস্ট কমাতে হবে। আমি এজ এন ইনভেস্টর এসে যদি আমি দেখি প্রতিটা পদে পদে একটা জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় যদি এরকম সমস্যা হয়, তাহলে কেমন? গভর্নমেন্ট ভালো স্টেপ নিয়েছে, 100টা ইকোনমিক জোন করেছে, যাতে করে জমির ব্যাপারে যেন গভর্নমেন্টের মানে যে কেউ ইনভেস্ট করতে আসে তার সমস্যা। কিন্তু আমি কন্ট্রাকচুয়াল এনফোর্সমেন্ট করতে পেরেছি। আমি কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় এজ এ কান্ট্রি আমরা কিন্তু এমন কিছু এক্সিকিউটিভ করতে পারি না যেটাকে দেখে ওরা উৎসাহিত হয়ে আসবে। আমাদের চিন্তা করেন যে আমরা কথা বললাম, কিন্তু আমরা বলেছিলাম আমরা আমাদের ব্লু ওশেন ইকোনমির কথা বলে, ব্লু ইকোনমির কথা বলেছিলাম, যে আমরা সমুদ্র জয় করেছি, সমুদ্র জয় করে সবাই উল্লাস, সবাই খুব খুশি। তো সমুদ্র জয়ের পরে আমরা কি কাজটা করেছি যাতে করে এই যে আমাদের ওশেন ব্লু ইকোনমিতে আমরা কি ধরনের এক্সট্রাকশন আমরা করতে পেরেছি? কিছুই করতে পারিনি। তো আমার কথা হচ্ছে যে আমাদের কাজগুলো আসলে এখানে কিন্তু কোহারেন্টলি কাজগুলো হচ্ছে না। আমাদের স্ট্রাকচারাল পলিসি রিফর্ম বলেন
আর যাই বলেন এই যে এতগুলো প্যাকেজ হয়েছে আপনি দেখেন জাহিদ ভাই, সবকিছু মোরলেস মনিটারি পলিসি ড্রিভেন। ফিসক্যাল পলিসিতে কিন্তু আমরা এখন পর্যন্ত কোভিড এর তেমন কিছু দেখি নাই, দুই একটা যেটা আপনি বললেন নাই, কিন্তু ওগুলি কিন্তু হ্যাজ টু ইট ডাজন্ট নিড টু ওয়েট টিল বাজেট, ইট কুড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড বিফোর। আপনি একজন ইকোনমিস্ট, আপনি ভালো জানবেন, আমি তো ইকোনমিস্ট, আমি ব্যাংকার। তো এই যে জিনিসগুলো যদি এখন ধরেন এক্সপানশনারি পলিসি হবে, এখন আমাকে মনিটারি পলিসি এক্সপানশনারি পলিসি যাই বলে এটাকে হ্যাজ টু গো হ্যান্ড ইন হ্যান্ড। কোহেরেন্টলি আমরা যদি না যাই, বেবজা এবং বেজা যদি তার মতো মতো করে কাজ করে, মিস্টার পবন চৌধুরী একবার করো, ব্রিগেডিয়ার একবার করবেন, তাহলে কিন্তু হবে। আমাদেরকে একটা পার্টিকুলার ডিরেকশনে এবার বিডাকে নিয়ে আসতে হবে। বিডা কি আসলে কি অ্যাজ এ সিঙ্গেল বডি কিছু করতে পারছে? তারা কি আসলে একটা সিঙ্গেল পয়েন্ট হিসাবে ডিসিশন দিতে পারছে না, কিন্তু এখনো there are issues. এগুলো যদি আমরা ঠিক করতে না পারি, এই ওয়ার্ড অফ মাউথে কিন্তু we can expect people to come. এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ডক্টর মনজুর, আপনি বলছিলেন আমার দেশে যদি গত কয়েক বছর যাবত কন্টিনিউয়াসলি এফডিআই আসতো, তাহলে আমি আশা করতে পারি যে নতুন এফডিআই গুলো আমার এখানে আবার আসার জন্য তারা দিতে বা চিন্তা করে। এখন আমার দেশে গত কয়েক বছর যাবত সে কন্টিনিউয়াসলি সেরকম এফডিআই আসেনি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর বা অন্যান্য জায়গায়। না আসার কারণগুলোর মধ্যে অনেকগুলো আপনারা বললেন, আমি একমত। রেগুলেটরি কনস্ট্রেন্ট আছে, ল্যান্ড প্রাইস অনেক হাই, ল্যান্ড কনস্ট্রেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে, ওভারঅল আমাদের একটা ইমেজ প্রবলেম আছে, যার কারণে তারা এখনো পুরোপুরি 100% আমাদেরকে মানে তাদের ইয়েতে নিতে বা কনফিডেন্সে নিতে পারে না যে এখানে আসলে আমার ইনভেস্টমেন্টটা কতটুকু সে প্রফিটেবল হবে বা ভায়াবল হবে। তার সাথে মার্কেট সাইজের একটা প্রশ্ন আছে, তারা হিউম্যান রিসোর্স কি পাবে সেই বিষয়গুলো আছে। সেগুলো তো আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমি মোটা দাগে বলি যে রিলোকেশন যেখান থেকেই হোক সেইটা আসার জন্য সেটা আমরা সেভাবে প্রিপেয়ার্ড না। যার কারণে যে কথাটা বললেন বিডাকে বলা হলো, কিন্তু বিডার কিন্তু ক্ষমতা সে আগের মতো খর্বকৃত ক্ষমতাই আছে। একটা ওয়ান স্টপ সার্ভিস কিন্তু সেভাবে আমরা এখনো চালু করতে পারিনি যাতে সাপোর্ট দিতে পারি। তারপরে গভর্নেন্সের একটা ইস্যু তো রয়েই গেছে। এই জায়গায় আমি খুব বেশি আশাবাদী না যে চায়না থেকে যারা রিলোকেট করবে তাদের একটা বড় অংশ আমরা পাবো বলে মনে হয় না। যদি আমাদের ব্যবসায়ীরা মানে ইন্ডিভিজুয়াল লেভেলে বা বাইলেটারাল লেভেলে যদি কারোর সাথে যোগাযোগ করে জয়েন্ট ভেঞ্চারে আসতে পারে, সেরকম কিছু হয়তো আমরা পেতে পারি। তবে এখন একটা সুযোগ তৈরি হয়েছে সব মিলিয়ে। যদি আমাদের কোভিড এর সিনারিওটা আর একটু বেটার হতো, হয়তো আমরা আরো ভালোভাবে ক্লেম করতে পারতাম। এখন আরো আনসার্টেনিটির মধ্যে আমরা পড়ে গেছি। আসলে কোভিড কি অবস্থা আমরা হ্যান্ডেল করছি, সেই দুর্বলতাটাও কিন্তু এখন দেশের সামনে এবং বিদেশের সামনে ফুটে উঠতেছে। আমরা একটা আমাদের অপরচুনিটি ছিল, আমরা মার্চে যখন আমরা 3টা পেয়েছিলাম, তখন যদি আমরা একটা স্ট্রিক্ট লকডাউনে যেতে পারতাম, তাহলে হয়তো 1 মাসের মধ্যে আমাদের সিচুয়েশনটা অনেক অন্যরকম হতে পারতো। তো এখন নট অনলি macro and other infrastructure scenario, আমার মনে COVID scenario is also affecting our image on attracting FDIs. আমার কাছে সেটাই মনে হয়। মাহবুবুর রহমান সাহেব কিছু ম্যাক্রো পলিসি নিয়ে কিছু প্রসঙ্গ তুলেছিলেন, খুবই প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছিল। আমি সংক্ষেপে আপনার কাছ থেকে উত্তর চাই। যেমন ধরেন উনি এই মনিটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলেছেন অনেক মাইক্রো ম্যানেজমেন্ট করা হয় বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে, যেটা কিন্তু আসলে এটার কোনো ঘোষণা দেওয়া হয় না, এটা আমরা জানিও না। এটা ওনারা যখন কাজ করতে যান তখন বুঝতে পারবো আমার তো এটা করার কথা, বাংলাদেশ ব্যাংক রিমাইন্ড করে দিয়েছে ওই তুমি বাইং রেট এত কেন, সেলিং রেট এত কেন, তারপর ইন্টারেস্ট রেটের উপরে যে সিলিংটা দেওয়া হলো এটা, তারপরে আপনার এই কোন খাতে কত ঋণ দিতে হবে। এই যে মাইক্রো ম্যানেজমেন্ট ম্যাক্রো পলিসির ক্ষেত্রে, এবং এক্সচেঞ্জ রেটের কথাও বলেছেন ওখানে, তা আপনার কি ধারণা ওখানে মানে হাউ ডু বি ফিক্স ইট? না, আমার মনে হয় এটা ভ্যালিড কোয়েশ্চেন এবং ভ্যালিড কনসার্ন। একটা যেমন আমি শুধু বলতে পারি যে গার্মেন্টস সেক্টরে এমপ্লয়ীদেরকে বেতন দেওয়া হবে, সে এমপ্লয়ির ব্যাংক অ্যাকাউন্ট খোলার ভেরিফিকেশনটা ব্যাংক করবে, এটা তো বেতনের মধ্যে পড়ে না, কখনোই না। তার মানে একটা ওভারবার্ডেন করা হলো এডিশনাল কিছু লোড দিয়ে, যার কারণে সে তার ব্যাংকিং মডেলটা নিয়ে সে চিন্তা করতে পারছে না। তেমনই ভাবে আপনি যেগুলো বললেন বিভিন্ন সেক্টরকে আলাদা করা, বিভিন্ন কিছু, সেগুলো হয়তো ম্যানেজ করতে পারে, কিন্তু মাইক্রো ম্যানেজমেন্ট তো ব্যাংকের ইস্যু না। দ্বিতীয়টা হচ্ছে এসএমই কে তাদেরকে বলা হলে লোন দাও। আমাদের ব্যাংকিং সেক্টর মডেলটা কিন্তু এসএমই কে দেওয়ার জন্য এখনো সেভাবে মোটিভেটেড না, সেভাবে তৈরি হয়নি বিজনেস মডেলটা। তাহলে সে কিভাবে এই কাজগুলো করবে? তাকে যদি আপনি দেন, তা আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আমরা যেভাবে চাই সেভাবে হবে না। ইন দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংকে আজকে সরকারের
দিক থেকে একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করে দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক এখন তাদের দায়িত্বের মধ্যে পড়ে গেল আসলে প্যাকেজটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে। আসলে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল যে আসলে লিকুইডিটিটা কিভাবে সাপ্লাই দিবে, ব্যাংকগুলোকে বলে দেওয়া এটা। কিন্তু বাংলাদেশ ব্যাংকে এখন করতে হচ্ছে কোন মিনিস্ট্রি কি করবে, তাকিয়ে থাকতে হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের দিকে, এবং তাদেরও মনে হয় পুরোপুরি সেই লিবার্টিটা নাই যে তারা যেভাবে চাচ্ছে সেভাবে করতে পারে। সুতরাং এই যে একটা পলিসির মধ্যে যে কোঅর্ডিনেশনের একটা অভাব এবং যার কাজ যেটা করার কথা না সেই কাজটা করতে যাওয়া, এতে করে ওভারঅল মানিটারি পলিসির ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে। কিছুটা তারা বাই দেয়ার ওন নিয়েছে, যেমন আমি ওইটা অ্যাপ্রিসিয়েট করি যে তারা সিআরআর এবং এসএলআর এ তারা রিলিজ করে কিছুটা প্রায় 20,000 করোড় টাকার মতো লিকুইডিটি সাপ্লাই দিয়েছে। এট দ্য সেম সিআরআর করেছে সিআরআর করেছে, আর বোধহয় রেপোতে বোধহয় কিছুটা রেপো রেট করেছে, কিন্তু আপনার ওই এডিআর এ বাড়িয়েছে 200 বেসিস পয়েন্ট ফ্লেক্সিবিলিটি। এতে করে আমি যতটুকু শুনেছি যে 20,000 করোড় টাকার মতো একটা রিলিজ লিকুইডিটি সাপ্লাই এসেছে, সুতরাং এটা গুড। কিন্তু এট দ্য সেম টাইম সরকার যেখানে 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলো, বাকিটা রিফাইন্যান্সিং দিয়েও হবে না। সুতরাং একটা বাজেটারি সাপোর্ট আসতে হবে ওই দিক থেকে। কারণ সেটা কিভাবে আসবে, যে জাহিদ ভাই আপনিই জানেন, আপনি মনিটাইজেশনের জন্য বলছেন, আমিও কিছুটা বলছি। কিন্তু এট দ্য সেম টাইম আমি জাহিদ ভাই একটা জিনিস আপনারও মতামত চাই। আমি পার্সোনালি মনে করি না যে বর্তমান যে ধরনের ক্রাইসিস, যেটা ফুলি আমরা মনে করি না যে ডিমান্ড ড্রিভেন ক্রাইসিস, ইটস আ কাইন্ড অফ সাপ্লাই কনস্ট্রেন্ট ক্রাইসিস বিকজ অফ কোভিড। এখানে কিন্তু আপনি কেনিশিয়ান ডিমান্ড ক্রিয়েট করে আপনি ফিসকাল পলিসি দিয়ে খুব বেশি দূর যেতে পারবেন। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা আমার মনে হয় যেটা হওয়া উচিত যে সাপ্লাই চেইন গুলোকে ডিসরাপশন যাতে না হয় সেদিক থেকে দেখা, এবং মনিটারি পলিসির দিক থেকে যেটা হচ্ছে কিছুটা লিকুইডিটি সাপ্লাই দেওয়া। এবং আর সরকারের যেটা আপনি বলছেন, আমি বলছি না যে তাকে এমন কোন ইনভেস্টমেন্ট বা ইনসেন্টিভ দিয়ে আসলে প্রোডাকশন প্রসেসকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন না। সেদিক থেকে বরং যেটা হওয়া উচিত যে আমাদের পভার্টি লেভেলে যেটা আছে জনগণকে এন্টাইটেলমেন্ট সাপোর্ট দেওয়া, এট দ্য সেম টাইম কিছু ফার্ম গুলাকে, এন্টারপ্রাইজ গুলোকে, যেমন পলিসি সাপোর্টের কথা আপনি বলছেন, আমি বলছি যে এই মুহূর্তে আসলে কর্পোরেট ট্যাক্সও কমানো উচিত, ইনকাম ট্যাক্সও রিলিফ দেওয়া উচিত, যাতে করে জনগণ কিছুটা সঞ্চয় করতে পারে এবং সামনের জন্য বিনিয়োগের জন্য তারা চিন্তা করতে পারে। কারণ এই সময়ে এর চাইতে খুব বেশি বড় কিছু ফিসকাল সাপোর্ট দিয়ে আমার মনে হয় সেটা বরং কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে এবং ইনফ্লেশনে কন্ট্রিবিউট করতে পারে। মঞ্জুরের প্রশ্নের ছোট্ট একটা উত্তর দেই। আমি যেটা মনিটাইজেশনের কথা বলছিলাম ওটা অ্যাকচুয়ালি ডিমান্ড স্টিমুলাসের ভিত্তিতে না। আমি যেটা প্রপোজ করছিলাম যে নগদ সহায়তা যদি দরিদ্র জনগোষ্ঠীর কাছে দিতে হয় এবং এটা খুব শীঘ্রই দ্রুত পৌঁছানোর জন্য অর্থায়নের যদি অভাব থাকে, তাহলে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা সরাসরি ক্যাশ সাপোর্টটা পৌঁছে দিতে পারে, জাস্ট স্পিড অফ রেসপন্সের জন্য। একটু তো দরকার হবেই, কারণ হচ্ছে সরকারের হাতে এখন যে বাজেট ঘাটতিটা আসবে সেটা মিট আপ করার মতো অ্যাডিশনাল কোনো সোর্স নাই। সুতরাং এটুকু অ্যাকসেপ্ট করা যায়, এবং আপনি দেখছেন যে আই এগ্রি যে এটা দিয়ে খুব বেশি ইনফ্লেশনের কোনো ইমপ্যাক্ট হবে বলে আমি মনে করি না। তো ঠিক আছে, রূপালী চৌধুরী, মাহবুবুর রহমান সাহেব এবং ডক্টর মঞ্জুর হোসেন, আপনারা সাথে আলাপ করে আমরা অনেক কিছু অ্যাকচুয়ালি তথ্য জানলাম। আপনারা যে বাস্তবে তো ডেইলি ডে টু ডে বেসিসে আপনারা কাজ করছেন, সেই জন্য এই ধরনের তথ্য আমরা পত্রিকায় পাই না, আর সার্কুলারে তো আসেই না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।